আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ। আমাকে যেতে দেন। আমি আপনার কি ক্ষতি করছি? প্লিজ আমাকে ছেড়ে দেন। রিয়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। আদিত্য ওর কথায় কান্না দিয়ে এক টান দিয়ে রিয়ার জামা কাপড় খুলে ফেলল। রিয়া নিজের সমস্তটা দিয়ে নিজেকে আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আদিত্য শক্তির সাথে পেরে উঠল না। আদিত্য ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়া সরে যেতে নিলে আদিত্য পা ধরে টেনে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া চিৎকার করতে লাগলো। আদিত্য রিয়ার ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে নিল। রিয়ার চোখ বয়ে পানি পড়তে লাগলো। আদিত্যর ওইদিকে কোনো খেয়াল নেই। আদিত্য নিজের মতো করে করতে লাগলো। অনেকক্ষণ করার পর আদিত্য ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে থাকতে রিয়া ধাক্কা দিয়ে আদিত্যকে ফেলে দিল। উফ, জান, তোমাকে আদর করে অনেক মজা পেলাম। ফ্রেন্ডদের মুখে শুনেছিলাম রেপ করতে নাকি অনেক মজা লাগে। আমি প্রথমে বিশ্বাস করি নাই, বাজি ধরেছিলাম, কিন্তু এখন বুঝলাম আসলেই অনেক মজা। রিয়া কিছু না বলে কান্না করতে করতে নিজের ড্রেস পরে নিল। সাথে আদিত্য নিজের শার্ট প্যান্ট পরে যেই রিয়ার দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া আদিত্যকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বন্ধুদের সাথে বাজি ধরে একটা মেয়ের সম্মান নষ্ট করতে তোর লজ্জা করলো না? জানোয়ার, তোর ঘরে কি মা বোন নাই? আদিত্য রিয়ার থাপ্পড় খেয়ে রেগে গেল। রেগে রিয়ার গলা চেপে ধরে রিয়াকে গাছের সাথে একদম ঠেকিয়ে বলল, একদম আমার মা বোনের কথা বলবি না। হ্যাঁ, আমার ঘরে মা বোন আছে, তাতে কি? তোরা মেয়ে জাতি হইলি ছলনাময়ী, তোদের সম্মান নিয়ে খেলে মজা পাইছি। রিয়া আদিত্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কাঁচতে কাঁচতে বলল, তাহলে কি তোর বুনো মাও ছলনাময়ী? হ্যাঁ হ্যাঁ, আমার মা ছলনাময়ী। শুধু আমার মা না, তোরা নারীরা ছলনাময়ী। শুধু ছেলেদের ভালোবাসা বিশ্বাস অর্জন করে দিন শেষে তাদের বিপদের সময় অন্য কারো হাত ধরে চলে যাস তোরা। নিজের সুখের জন্য কারো কথা তোরা ভাবতে পারোস না। চুপ! একদম বাজে কথা বলবি না। সব মেয়েরা এক হয় না। আর মেয়েরা কি শুধু এমন হয়? ছেলেরাও হয়। এই দুনিয়াতে সব মানুষ স্বার্থপর। সবাই নিজের ভালোটাই বোঝে। এখানে ছেলে মেয়ে উভয় এমন। তাই শুধু মেয়েদের একা দোষ দিবি না। তার ভিতরে তোরা বেশি ছলনাময়ী আর মিথ্যাবাদী আর স্বার্থপর তোরা। আদিত্যের কথা শুনে রিয়া আরও রেগে গেল। রিয়া রেগে আদিত্যর গালে দুইটা থাপ্পড় মারল পরপর। আদিত্য ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আদিত্য রেগে গিয়ে মারতে যাবে রিয়াকে, তখনই আদিত্যর ফোন বেজে উঠল। আদিত্য রিয়াকে চুপ থাকতে বলে ফোনটা রিসিভ করলো। হ্যালো আব্বু। আদিত্য, কোথায় তুই? কেন, কি হয়েছে? বাসায় আসো তাড়াতাড়ি, তোর বোন অনেক অসুস্থ হয়ে পড়েছে। বুনুর কি হয়েছে? তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এখনই আসছি। আদিত্য ফোনটা রেখে যেই হাঁটতে যাবে তখনই রিয়া পেছন থেকে বলল, বুনো মনে হয় আপনার বোন? তা ছলনাময়ী কি হয়েছে? আর যাই হোক, ছলনাময়ীকে আবার হসপিটালে নিয়ে যেতে বলেন কেন? আদিত্য রিয়ার কথা শুনে রেগে ওর গাল চেপে ধরে বলল, একদম চুপ! আমার বোনকে ছলনাময়ী বলবি না। আমার বোনকে আমি ছলনাময়ী হতে দিব না। আমার বোন ছোট মানুষ, ওকে নিয়ে একটা বাজে কথা বলবি না। রিয়া আদিত্যের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আদিত্য ওকে ছেড়ে দিয়ে বলল, দেখ, এমনিতেই টেনশনে আছি, তার উপরে আমার মাথা গরম করাস না। হাসা বন্ধ কর, না হলে সারা জীবনের মতো হাসি বন্ধ করে দিব। আমার হাসি কি বন্ধ করবি? এখন থেকে গেলে তোর মনে হয় আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার সম্মানটাই তো শেষ করে দিয়েছিস। আর এখন আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস? আয়, মেরে ফেল আমাকে। সত্যি তুই একটা জিনিস কেবল বললি, মেয়েরা ছলনাময়ী। আবার এখন নিজের বোনের দিকে টেনে বলস তোর বোন ছলনাময়ী না। শোন, তোর বোনও ছলনাময়ী, কারণ ওই নারী। আমার বোন ছলনাময়ী না। আমার বোন তোদের মতো না। আমার বোন অনেক ভালো একটা মেয়ে। আরে থাম, তোর বোনের বয়স কত রে? 16। দেখ গা, তোর বোন কত ছেলের জীবন নিয়ে খেলা করছে। তোর বোনও ছলনাময়ী। এই দুনিয়াতে তো সব মেয়েরাই ছলনাময়ী, সেখানে তোর বোনও। আদিত্য রাগে নিজের দুইটা হাত মুঠো করে। একটা হাত মুঠো থেকে ছাড়িয়ে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে কতবার বলবো আমার বোনকে ছলনাময়ী বলবি না? আমার বোন কোনো ছলনাময়ী না। রিয়া ওর গালে হাত দিয়ে আবার হাসতে লাগলো আর বলতে লাগলো, তাহলে মনে হয় তোর বোন ছেলে মানুষ। না হলে মেয়ে হলে অবশ্যই ছলনাময়ী হতো। এই মেয়ে, তুই কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছিস। আমার বোনকে নিয়ে আর একটা কথা বললে আমি তো জিহ্বা কেটে ফেলে দিব। রিয়া আদিত্যের দিকে রাগি লুক নিয়ে বলল, কেন?
এখন রাগ হয় কেন? নিজের বোনের কথা বলছি, এখন জলে, তাই না? শোন, তোর বোন ভালো হলে ওই রকম অনেক ভালো মেয়েও আছে। সবাই ছলনাময়ী না, বুঝলি? তাই কথাবার্তা সাবধানে বলবি। আর তুই আমার সাথে যে কাজটা করলি, দোয়া করি তোর বোনের সাথে যেন না হয়। আমি তো একটা মেয়ে, তাই বুঝি একটা মেয়ে কেমন লাগতে পারে। এই যেমন আমার লাগছে, তুই আমার সাথে যা করলি, তুই একদম ঠিক বুঝবি। রিয়া কথাগুলো বলে কান্না করতে করতে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে চলে যেতে লাগলো। আদিত্য রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও ফোনের টর্চ সাহায্যে জঙ্গলের ভেতর থেকে বের হয়ে রাস্তায় বাইকে সোজা হসপিটালের দিকে ছুটল। আর ওইদিকে রিয়া রাস্তা দিয়ে চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলো। একটা রিক্সা নিয়ে হোস্টেলে চলে গেল। আদিত্য হসপিটালে গিয়ে দেখে ওর বোনকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছে। ওই এখন কেমন আছে? এখন মোটামুটি আছে। তুই আসতে এত সময় লাগলো কেন? আর এই তোর গলায় কিসের দাগ রে? আদিত্যর আব্বু আদিত্যর গলায় হাত দিয়ে কথা যখন বলল, আদিত্য ওর আব্বুর হাত ছাড়িয়ে দিয়ে বলল, কই কিছু না, ফ্রেন্ডদের সাথে দুষ্টুমি করতে গিয়ে লেগে গেছে মনে হয়। আদিত্যর আব্বু ভালো করে আদিত্যর দিকে তাকিয়ে রাগী লুক নিয়ে বলল, আদিত্য, সত্যি করে বল, এতক্ষণ কই ছিলি? তোর শার্টের সাথে ঠোঁটে লিপস্টিক দাগ কেন? আর এই কি তোর প্যান্টের সাথে রক্তের দাগ মানে? আদিত্য ভয়ে থতমত হয়ে গেল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য কিছু বলার আগে আদিত্যর আব্বু রাগী কণ্ঠে বলল, সত্যি করে বল, তুই কাউকে মারছস নাকি? আর মারলে বা তোর ঠোঁটে শার্টের লিপস্টিক দাগ কেন? আদিত্য ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে আব্বু, এটা চুমকি মজা করে লিপস্টিকের ভিতরে দিয়েছে। আর এটা রক্ত না, এটা তো রং। আদিত্যের কথা শুনে আদিত্যের আব্বু প্যান্টে হাত দিয়ে রক্ত গন্ধ শুকতে আদিত্য বলল, কি করছো কি? এইটা মানুষের রক্ত, এইটা কোনো রং না। আদিত্য, সত্য করে বল, এতক্ষণ কই ছিলি? আর এই সব কি? আমি যা সন্দেহ করছি, তুই সত্যি এইটা করস নাই তো? আরে দূর, তুমি আমাকে সন্দেহ করছো কেন? আমি এতক্ষণ বন্ধুদের সাথে ছিলাম। ওয়েট, তোর বন্ধুদের আমি ফোন দিচ্ছি। আদিত্যর বন্ধুদের কল দিতে বাধা দিতে গেল। আদিত্যর আব্বু সরিয়ে দিয়ে এক এক করে ওর সব বন্ধুদের কল দিল। সবাই এক কথা, কেউ আজ আড্ডা দিতে আসে নাই ক্লাবে, সবাই বাসায় আসছে। আর আদিত্য কারো বাসায় যায় নাই। আদিত্যর আব্বু ফোনটা রেখে দিয়ে বলল, এখন কি বলবি? আর মিথ্যা কথা বলা বাকি আছে নাকি? আদিত্য, ভালো ভালো বলছি, সত্যি কথা বল, না হলে তোকে কিন্তু। আদিত্য রেগে ওর আব্বুকে বলতে লাগলো, না হলে কি করবে? হ্যাঁ, শুনতে চাও? তাহলে শোনো, আমি একটা মেয়েকে রেপ করে আসলাম। কি করবে? হ্যাঁ, কি করবে? আদিত্যের কথা শুনে আদিত্যর সৎমা আদিত্যের আব্বুর কয়েক পা পিছিয়ে গেল। আদিত্যর আব্বুর রাগে পায়ের রক্ত যেন মাথায় উঠে যাবে এমন অবস্থা। আদিত্যের আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে শার্টের কলার চেপে ধরে বলল, কার এমন ক্ষতি করলি? তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে তোকে তো ভেবেছিলাম তুই শুধু একটু মারামারি করিস, এতে আমি তোকে তেমন কিছু বলতাম না। আর তুই কি না এতটা নিচে নেমে গেলি? আমি তো তোকে ভালো ভেবেছিলাম। সবাইকে বলতাম আমার ছেলে খারাপ হলেও কখনো কোনো মেয়ের ক্ষতি করে নাই, মেয়েদের সম্মান করতে জানে। আর তুই সেখানে আমার মান সম্মান সব শেষ করে দিলি। আদিত্যকে ধাক্কা দিয়ে আদিত্যের আব্বু কান্না করতে লাগলো। আদিত্যের সৎমা আদিত্যকে ধরে দাঁড় করিয়ে বলল, আপু, তুমি মেয়েদের পছন্দ করো না আমি জানি, কিন্তু তাদের সাথে এত জঘন্য কাজ করবে ভাবতেও পারছি না। তুমি কি জানো তুমি যার ক্ষতি করেছো ওই মেয়েটার কি অবস্থা এখন হয়েছে? ওই মেয়েটা এমন হতে পারে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। আর বেঁচে থাকলেও সমাজে বেঁচে থাকতে কত সমস্যা হবে তুমি জানো? ওর ফ্যামিলির উপরে কতটা প্রভাব পড়বে। আপনারা হলেন ছলনাময়ী। আপনাদের মতো নারীরা কিভাবে সমাজে বেঁচে থাকবে ওটা দেখার আমার দরকার নেই। আদিত্য, তোমাকে কতবার বলবো, সব মেয়ে ছলনাময়ী হয় না। এই দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। তেমন সব মেয়েরা ভালো না, আবার সব মেয়েরা খারাপও না। তার ভিতরে ভালো মেয়েও আছে। আদিত্যের সৎমাকে কিছু বলবে তখনই আদিত্যের আব্বু আদিত্যর কলার ধরে টেনে নিয়ে এসেছে বলল, আচ্ছা তুই একটা কথা বল তো, তোর তো ঘরে বোন আছে তাই না? এখন যদি তোর বোনের সাথে কেউ এমন করে তখন তুই কি করবি? আমার বোনের সাথে এমন কেউ কিছু করলে তাকে আমি খুন করে ফেলবো। আমার বোনের দিকে কেউ খারাপ চোখে দেখালে আমি তার চোখ তুলে ফেলবো।
তাহলে যে মেয়েটার এত বড় ক্ষতি করলি ওই মেয়েটার ভাইয়ের কেমন লাগছে? আদিত্য, আমি আর একটা কথা বলতে চাই না। তুই এখনই ওই মেয়ের বাসায় যাবি, গিয়ে ওকে বিয়ে করবি। আর না হলে তোকে আমি ত্যায্যপুত্র করব। আর না হয় আমার মরা মুখ দেখবি। আমি পারবো না। আমার বন্ধুরা না কত মেয়ের সর্বনাশ করলো, কই ওরা তো কাউকে বিয়ে করলো না, আর আমি এটা করেছি, আর আমাকে বিয়ে করতে হবে? তোর পাপের ফল তোর বোনকে পেতে হবে। আদিত্য, নিজের ঘরে একটা বোন আছে, সেইটার দিকে একবার তাকিয়ে কথা বল। আদিত্য, আমি চাই না তোর জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হোক। ওই মেয়ের ভাই যদি তোর বোনের উপরে প্রতিশোধ নেয় তখন কি করবি? আর তার থেকে বড় কথা আদিত্য, কাউকে কষ্ট দিয়ে বা কারো ক্ষতি করে সুখে থাকা যায় না। আদিত্য, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আদিত্য, তোর পায়ে ধরি, তোর আম্মুর মতো সবাইকে ভেবে সব নারীকে অপমান করিস না, তোর পায়ে ধরি। এখনই তুই ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিয়ে করবি। তুই না পারলে আমাকে ঠিকানা দে, আমি আর তোর আম্মু গিয়ে কথা বলে আসবো। আদিত্য কিছুক্ষণ ভাবলো। আদিত্যর মাথায় রিয়ার কথাটা ভেসে উঠল। রিয়া বলেছিল রিয়া আত্মহত্যা করবে। আদিত্যর সাথে সাথে ওর আব্বুকে বলল, আব্বু, ওই মেয়েটার বাসা কই জানি না, কিন্তু কই থাকে তা আমি জানি। ওকে, তাড়াতাড়ি বল কোথায় থাকে। আমাদের কলেজের আমার সিনিয়র আপু হয়, গার্লস হোস্টেলে থাকে, এতটুকু জানি আমি। আদিত্য আপু, আমার মনে হয় এখনই যাওয়া উচিত। এর ভিতরে মেয়েটা কিছু একটা না করে নিলে হয়। এখনই চলো আদিত্য, তুমিও আমাদের সাথে আসো। আমি যাব না। বুনুর এখানে একা থাকবে নাকি? নার্স আছে, ডাক্তার আছে, তোকে এত কিছু ভাবতে হবে না। তুই আমাদের সাথে চল এখনই। আদিত্যের আব্বু আদিত্যকে আর ও সৎমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে 15 মিনিটের ভেতরে চলে গেল। আদিত্যর আব্বুর পরিচিত হোস্টেলের জন্য ভেতরে ঢুকতে সমস্যা হলো না। ভেতরে ঢুকে রিয়ার রুমের সামনে আদিত্যর এক বান্ধবীকে নিয়ে গেল। রুমে অনেকক্ষণ শব্দ করার পর রিয়ার রুমমেট দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ঠাস ঠাস করে চড় মেরে দিল। আদিত্য রেগে মারতে যাবে, আদিত্যর আব্বু থামিয়ে দিয়ে বলল, রিয়া মামনি কি আছে? আপনারা কে? আর এই জানোয়ার, তোর ঘরে কি মা বোন নাই? শয়তান কোথাকার! তোকে তো অভদ্র ভেবেছিলাম, বাট এতটা যে নীচ এইটা কোনোদিন ভাবতে পারি নাই। তোকে ইচ্ছা করছে মেরে ফেলতে। ধুর, সামনে থেকে সত্য। আদিত্য রিয়ার রুমমেট তানজিলাকে সরিয়ে দিল। তারপর সবাই রুমে ঢুকে দেখে রিয়া কোথাও নেই। রিয়া কোথায়? কেন? আবার রেপ করতে ইচ্ছা হয়েছে নাকি? বেশি কথা বলিস না, যা বলছি সেইটা বল। আদিত্যের কথাবার্তা দেখে আদিত্যের আব্বু রেগে গিয়ে আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই বড়দের সাথে এই ব্যবহার করস? ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি এমনই, আমার কারো শিক্ষা লাগে না। মেয়েদের সাথে ভালো করে কথা বলতে ঘৃণা হয় আমার। তুই চুপ করে থাক, আমাকে কথা বলতে দে। ও, তার মানে এই শয়তানের আব্বু আপনি? ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? একটা জানোয়ার! আর আপনি কেমন মা যে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন নাই? আদিত্য সৎমাকে মাথা নিচু করে থাকতে দেখে আদিত্য রেগে গিয়ে তানজিলার চুল ধরে বলে, ওনাকে একটা বাজে কথা বলবি না, আমাকে যা ইচ্ছা বল। আমার ফ্যামিলিকে নিয়ে একটা কথা তোর মুখ থেকে শুনতে চাই না। তোকে যেটা প্রশ্ন করেছি ওইটার উত্তর দে। সবাই আদিত্যকে ছাড়াতে যাবে তখনই পেছন থেকে রিয়া আদিত্যের চুল ধরে ঘুরিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোর তো সাহস কম না, আমার কাজিনের গায়ে হাত দিস? তুই এখানে কেন এসেছিস? তোর কি আমাকে রেফ করে মন শান্ত হয় নাই? আমার চুল ছাড়, না হলে কিন্তু তোকে এখনই লাথি দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিব। তোকে কতবার বলছি আমাকে আর এইসবে ভয় দেখাবি না। আমার এমন অবস্থা করছোস, আমাকে এমনিতেও মরতে হবে। কখন আত্মহত্যা করতাম, শুধুমাত্র আমার চাচাতো বোনের জন্য আমি এখনো বেঁচে আছি। আর আমি আগেই মরবো না। তোকে আমি জ্বালিয়ে শেষ করব। তোকে আমি শান্তিতে থাকতে দিব না। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবার আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, তো কেন করলি আমার সাথে এমন? তোর কি করতে করেছিলাম আমি? আমার তো মনে পড়ে না আমি কোনোদিনও তোর সাথে কথা বলছি কিনা। তারপরেও কেন তুই আমার এমন ক্ষতি করলি? আরে বাবা, আমার উপরে কোনো কারণে রাগ থাকে সেটা আমাকে বলতে পারতি, কিন্তু তুই আমার সম্মানটাই কেন কেড়ে নিলি? রিয়া কান্না করতে করতে ভেঙে পড়ল। আদিত্যর সৎমা গিয়ে রিয়াকে ধরে তুলে বলল, আমি জানি তোমার মনের ভিতরে কি চলছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই। আদিত্য এমন জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবতেও পারি নাই। আপনি কে? আমি আদিত্যর আম্মু আর উনি আদিত্যর আব্বু। আপনারা এখানে কেন এসেছেন? রিয়া আদিত্যের সৎমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে আদিত্যের সৎমা ফ্লোরে পড়ে গেল।
আদিত্য রাগে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর সৎমাকে তুলে বলল, তোর সাহস তো কম না, তুই আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেস। আম্মু ভালোই ভালোই তোর সাথে কথা বলছি, আর তোর ভাব বেড়ে গেছে তাই না? আদিত্যর মুখ থেকে আব্বু ডাক শুনে আদিত্যর সৎমা আনন্দে চোখের পানি ছেড়ে দিল। আদিত্য সৎমাকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তুমি কান্না করো না, দেখছেন এইসব মেয়েদের ভালোভাবে কথা বললেই মাথায় চড়ে বসে। ওকে ইচ্ছা করছে থাপ্পড় মেরে দিই। আদিত্যর সৎমা খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে। ওর দুইটা গাল দুই হাত দিয়ে আলতো করে ধরে বলল, আব্বু আমার, শান্ত হও, তুমি একটু বাইরে যাও, আমি আর তোমার আব্বু রিয়ার সাথে কথা বলি। না, আমি এখান থেকে বের হব না। আমি জানি ওরা আপনাদের অপমান করবে আর বেশি ভাবে উঠে যাবে। আপনি তো ভালো মানুষ, না শুনে এইসব ভালো মানুষই এই দুনিয়াতে চলে না। ভালো মানুষই দেখতে হলে অপমান হতে হবে। সমস্যা নেই, ছেলের জন্য এইটুকু হতে আমার কোনো সমস্যা নেই। তুমি বাইরে যাও প্লিজ, সময় হলে আমি তোমাকে ডেকে নিব। আমি দরজার পাশে থাকবো। যদি বেশি আমার আম্মুকে বলেছিস একদম জিব্বা কেটে রেখে দিব। ওকে রেখে দিয়ে এখন যাও। আদিত্য চলে যেতে লাগলো। আবার পেছনে তাকিয়ে রিয়ার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে চলে গেল। আদিত্য সিঁড়ির পাশে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। অনেকক্ষণ পর আদিত্যর সৎমা ওকে ডাক দিল। আদিত্য রুমে গিয়ে রিয়ার দিকে রাগী লুক নিয়ে বলল, আপনাকে ওই কিছু বলেছে? আব্বু তোমার চোখে পানি কেন? ও কিছু বলে নাই বৌমা। তুমি আর তানজিলা মামনি তোমরা রেডি হয়ে নাও, আজ থেকে তোমরা আমাদের বাসায় থাকবে। জি আমরা রেডি হয়ে নিচ্ছি। কি উনারা আমাদের বাসায় থাকবে মানে? আমার বৌমা আমাদের বাসায় থাকবে না তো কোথায় থাকবে? উনি কিসের বৌমা? আমাদের তো বিয়েই হয় নাই, আগে কেন ওনাকে বৌমা বলছেন? বাসায় গেলে হয়ে যাবে, তুমি আর তোমার আব্বু নিচে যাও। আদিত্য আর ওর আব্বু নিচে চলে গেল। আদিত্য ঠিক বুঝতে পারছে না কি এমন বলল যে রিয়া তানজিলা ওদের বাসায় থাকবে। আদিত্য ভাবতে ভাবতে বাইকের সাথে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিয়া তানজিলা ও সৎমা নিচে নেমে আসলো। আদিত্য ওর বাইকে উঠে বলল, আমি তাহলে হসপিটালে গেলাম, আপনারা তাহলে বাসায় চলে যান। হসপিটালে যাবে মানে? গোসল করো নাই? এই অবস্থায় সারা শহর ঘুরতে লজ্জা করে না? রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু আম্মু কিছুটা লজ্জা পেল। ওরা দুজন গাড়িতে উঠে বসলো। আদিত্য কিছু না বলে বাসার দিকে রওনা দিল। তানজিলা রিয়া আদিত্যর আব্বু আম্মুর সাথে যেতে লাগলো। আদিত্য সবার আগে বাসায় চলে গেল। বাসায় কলিং বেল বাজাতে কাজের বুয়া দরজা খুলে দিল। আদিত্য সোজা ওর রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে ড্রেস পরে বাইকের চাবি হাতের এক আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে নিচে গিয়ে দেখে সবার সাথে কাজী সাহেব হুজুরও এসেছে। আদিত্য ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কি ব্যাপার আপনারা এখানে? তোদের দুজনের আজ বিয়ে হবে, তুই চুপচাপ এখানে বসে। পরে বিয়ে করব, এখন বনুর কাছে যেতে হবে, ওই একটা হসপিটালে। তোকে ওর চিন্তা করতে হবে না, তুই বিয়ে করে তারপর যেখানে ইচ্ছা যা। আদিত্যর কিছু বলল না। রিয়াকে ওর আম্মু একটা শাড়ি পরিয়ে নিয়ে আসলো। তারপর আদিত্য আর রিয়াকে একসাথে বসিয়ে দিল। দুজনকে বিয়ে পরিয়ে দিয়ে হুজুর আর কাজী সাহেবকে ওর আব্বু এগিয়ে দিয়ে বলল, আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল, আগে জানলে এই বন্ধুদের কথা শুনি এমন কাজ করতাম না। আমার গলায় এই সিনিয়র মার্কা মেয়ে গলায় ঝুলিয়ে যাবে। আমার কপালটাই খারাপ, তোর মতো জুনিয়রের বউ হতে হলো। ফালতু কোথাকার। আর যদি এমন কাজ অন্য কোনো মেয়ের সাথে করস তাহলে তোর চোখ তুলে ফেলবো। আর এমন মারা মারবো না, কোনো দিন বাবা ডাক শুনতে পারবি না। রিয়ার কথা শুনে আদিত্যর আব্বু সৎমা না শোনার ভাব ধরে চলে গেল। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, যাক বাবা, সিনিয়র মেয়ে আবার গন্ডি মেয়েও হয়ে গেল। আজকে থেকে বেশি বুঝলে দেখিস কি হাল করি। তখন তো ছিলাম পরের মেয়ে, আর এখন আমি তোর বিয়ে করা বউ। এখন দেখাবো বেশি পাকনামি করলে কি করতে পারি। আমার কিছুই করতে পারবি না, থাক, আমার তোর সাথে ঝগড়া করার মুড নাই। আদিত্য রিয়ার ওইখান থেকে উঠে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। আদিত্য হসপিটালে গিয়ে ওর বোনের পাশে সারা রাত বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারে নাই। সকালে ঘুম ভাঙতে দেখে আদিত্যর সৎমা আর রিয়া এসেছে। আদিত্যর বোন আতিয়া বলল, উফ আম্মু, তোমাকে কতবার বলছি ভাইয়াকে এমন পাগলামি যেন না করে। সারা রাত আমার এইখানে বসেছিল, আমি ভাইয়ার ওপরে রাগ করে আসছি। আমি ভাইয়ার সাথে কথা বলবো না। আমি বললে তোর ভাই শুনে নাকি? আদিত্য আতিয়াকে রিলিজ দিয়েছে, ওকে নিয়ে বাসায় যেতে পারবো, চলো।
আচ্ছা, জানের টুকরা, তোমার পেটে ব্যথা কেন হয়েছিল? তুমি বুঝবে না, তুমি যাও তো। তোমার সাথে তো আরি, তোমার সাথে কেন আমি কথা বলি? এই ওয়েট, আম্মু, ওই আপুটাকে? এটা তোর ভাবি। আতিয়া অবাক হয়ে বলল। কি? আমার ভাবি মানে? কোন ভাইয়ার বউ? আমার তো একটাই ভাই। আমার আবার ভাবি আসলো কই থেকে? আমার যতটুকু জানি, আমার ভাইয়া তো মেয়ে মানুষকে দেখতে পারে না। আমি তোমার একমাত্র ভাইয়ের বউ, আর বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইয়া, উনি কি বলছে? ঠিক বলেছো, আসলে উনি আমার বউ। আতিয়া খুশিতে লাফ দিয়ে উঠে নাচতে থাকে। সবাই অবাক হয়ে যায়। আতিয়ার নাচতে নাচতে বলে, ইয়াহু, আমার ভাইয়া বিয়ে করেছে, আমার একটা ভাবি হয়েছে, ইয়াহু। কথাটা বলে আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে ছেড়ে দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া আতিয়ার পাগলামি দেখে হাসতে লাগলো। আতিয়া নিজেকে সামলিয়ে নিয়ে বলল, উফ, আমাকে সবাই পাগল ভাবছো নাকি? আরে আমি পাগল হয়ে যাই নাই। আসলে ভাবি হয়েছে কি, ভাইয়া না মেয়েদেরকে একদম সহ্য করতে পারে না, শুধু আমাকে ছাড়া। তাই আমি তো ভেবেছিলাম আমার কপালে ভাবি নাই। এইটা ভেবে অনেক দুঃখ প্রকাশ করতাম বান্ধবীদের কাছে। আর সেখানে নাকি আপনাকে বিয়ে করেছে। কিন্তু ভাইয়া, তুমি আমাকে ছাড়া কিভাবে বিয়ে করলে? আদিত্যের কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। আর ওইদিকে রিয়া আতিয়া দুজন কথা বলতে বলতে অনেকটা ক্লোজ হয়ে গেছে। আদিত্য বাসায় না গিয়ে একটা পার্কে চলে গেল। আদিত্য পার্কে একা একা বসে থেকে অনেকটা সময় কাটিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে রিয়া আর আতিয়া তানজিলা বসে থেকে টিভি দেখছে। আদিত্যকে দেখে আতিয়া বলল, ভাইয়া, এতক্ষণ কই গেছিলে? একটু কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। তুমি খাবার খাইছো? ভাইয়া, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিই। আদিত্য রুমে গিয়ে আলমারি খুলতে দেখে রিয়া জামা কাপড়। আদিত্য রাগে রুম থেকে বের করে চিল্লাইয়ে বলল, আপনার সাহস তো কম না, আমার আলমারিতে নিজের জামা কাপড় রাখেন। এখনই আমার আলমারি থেকে জামা কাপড় নিয়ে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? ভুলে যাও না, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই এখন থেকে তোমার সব কিছুতে আমার ভাগ আছে। তোমার একা রুম না, ওইটা ওইটা এখন আমারও। ভাইয়া, তুমি ভাবির সাথে এভাবে কথা বলছো? আতিয়াকে রাগী লুক নিয়ে তাকাতে আদিত্য কিছু বলল না। রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে আলমারি থেকে হাফ প্যান্ট আর টি শার্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে। চুল মুছতে মুছতে বের হয়ে দেখে রিয়া খাটের উপরে বসে আছে। আমার রুমে বসে আছেন কেন? বাহ, তোমার রূপ দেখে আমি অবাক। মানে? একবার তুমি, একবার তুই, আবার আপনি। বিশ্বাস করো, একটা মানুষ এত খারাপ ধরতে পারে? তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। কি বলতে চান? খুব সহজ, আব্বু আম্মুর সামনে বাঘ হয়ে যাও, আর বোনের সামনে বিড়াল হয়ে যাও। চুপ, ফালতু কথা বন্ধ করে আমার রুম থেকে বের হয়ে যান। যাব না, এটা আমারও রুম। যাই হোক, নিচে গিয়ে খাবার খেয়ে আসো, খাবার গরম করে রেখে এসেছি। আতিয়া কোথায় গেছে? ওর পেট ব্যথা করছে, তাই ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। ওর যে কি হলো, পেট ব্যথা কেন যে করছে? ও এখন বড় হয়েছে, আর পিরিয়ড হয়েছে, তাই এমন পেট ব্যথা করছে। ওহ আচ্ছা, আপনাদের বিষয় তেমন ভালো আমি জানি না। এই সময় কি কি করতে হয় আপনি একটু ওকে সাহায্য করেন তো। আম্মু তো সারাদিন ভার্সিটিতে থাকে, বাসে আসতে যতক্ষণ তার বেশি উনি ভার্সিটির কাজে নিয়ে থাকে। তোমাকে বলতে হবে না। আচ্ছা, তোমার কি তোমার আব্বু আম্মু বোনকে দেখতে ইচ্ছে করে না? মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো করে মিশে। তোমার আম্মু তোমাকে কত ভালোবাসে, তারপরেও তুমি তাকে দেখতে পারো না কেন? না, ইচ্ছা করি না। আমার আব্বু তো ভালো মানুষ, জীবনে কি পাইছে? শুধু মানুষের প্রতারণা, তাছাড়া কিছুই পাই নাই। আমি যেমন আছি এতেই ভালো আছি, আমার কারোর মতো হওয়ার ইচ্ছা নাই। আদিত্য, তুমি যতটা মানুষের সামনে নিজেকে খারাপ দেখাও, ততটা তুমি খারাপ না। তুমি অতটা পাষাণ না। তোমার মনে ভালোবাসা, মায়া আছে, তুমি অনেক আবেগী। আমাকে যা ভাবছেন ওইটা কিছুই না। আমি খারাপ মানুষ, আর আমি ভালো মানুষ হতে চাই না। আমি একজন পাষাণ মানুষ, আমার মনে কোনো মায়া দয়া নাই। আদিত্য কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেতে লাগলো। তখনই তানজিলাকে দেখে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? খাবার খাইছেন না? আমি খাইছি, তুমি খাও। আদিত্য কিছু না বলে খাবার খেতে লাগলো। তানজিলা আদিত্যর দিকে এক নজরে তাকিয়ে ওর খাওয়া দেখতে লাগলো। আদিত্য খাওয়া শেষ করে আতিয়ার রুমে গিয়ে দেখে আতিয়া শুয়ে আছে। আদিত্য কপালে হাত দিয়ে বলল, অনেক কষ্ট হচ্ছে তোমার?
ভাইয়া তুমি ভাবিকে পছন্দ করো না। ভাইয়া তোমাকে একটা কথা বলবো। কি কথা? ভাইয়া তুমি আর এইসব মারামারি ঝামেলার ভিতরে আর যাও না। ভাইয়া আগে তুমি একা ছিলে, একটা ব্যাপার ছিল, বাট ভাইয়া এখন তোমার জীবনের সাথে একটা জীবন জড়িয়ে গেছে। পিচ্ছি, বেশি পাকনা পাকনা কথা হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া আমি এতটাও এখন ছোট নাই, আমি সম্পর্কের মানে একটু হলেও বুঝি। ভাইয়া ভাবি অনেক ভালো, দেখো না একদিনে আমাদের সাথে কত মানিয়ে নিয়েছে। প্লিজ তুমি রিয়া ভাবিকে কষ্ট দিও না। তোমাকে ভালোবেসে নিজের ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে এসেছে, আর সেখানে তুমি যদি ভাবির সাথে এমন করো তাহলে ভাবি কার কাছে নিজের দুঃখের সুখের কথা শেয়ার করবে, কাকে নিয়ে সেই বেঁচে থাকবে? আতিয়ার কথা শুনে আদিত্য ভুরু কুচকে বলল। কি, ওনার বাবা মাকে ছেড়ে এসেছে মানে? আদিত্য আর কিছু বলতে যাবে তখনই পেছন থেকে রিয়া বলল। কাকে কি বোঝাচ্ছ? তুমি এতটুকু মেয়ে হয়ে এত কিছু বোঝো, আর তোমার ভাই এত বড় হয়েও বোঝে না। বাদ দাও, ওকে বুঝিয়ে কোনো লাভ নাই। যে বুঝে অবুঝ হয়ে থাকে তাকে কখনো বোঝানো যায় না। আদিত্য ওদের কথা শুনে মাথা চুলকাতে লাগলো। রিয়া আদিত্যর পাশে এসেছে, আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য রুম থেকে নিজের রুমে চলে গেল, কারণ প্রথম রুম আতিয়ার, তার পরের রুম ওদের পড়াশোনা করার জন্য, তার পরের রুমটা আদিত্যের। আদিত্য খাটে বসে ফোন টিপতে লাগলো। অনেকক্ষণ পর রিয়ার রুমে আসলো, আদিত্যের এই পাশে গিয়ে শুয়ে পড়ল। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলল। এই, এখানে শুয়ে পড়ছেন কেন? শোনেন, মধ্য রুমে খাট আছে, আপনি ওইখানে ট্রান্সফার হয়ে যান। আমি কেন অন্য রুমে যাব? এটা আমারও রুম, ভুলে গেছো নাকি? যাই হোক, আসল কথায় আসছি। এই, আপনি আতিয়াকে কি বলেছেন? ওই এসব কি বললো? আমি কখন আপনার ফ্যামিলির থেকে আপনাকে আলাদা করে দিলাম? আমি তো আপনার ফ্যামিলিকে চিনিই না। আরে গাধা, আতিয়াকে সত্যি বলতাম নাকি? তার মহান ভাই একজন ধর্ষণকারী। এইটা শুনলেও ওই তোমাকে ঘৃণা করতো। ওই তোমাকে অনেক ভালোবাসে, আমি যা বুঝলাম, আর তোমাকে অনেক বিশ্বাস করে। বাট তুমি যে একটা জঘন্য, এইটা তো আর তোমার বোন জানে না। আর আমি চাই নাই তুমি তোমার বোনের সামনে ছোট হও, তাই আমি ওকে মিথ্যা বলছি। আমি আমার ফ্যামিলি রেখে তোমার সাথে পালিয়ে বিয়ে করে এসেছি। ধন্যবাদ। ওইসব ধন্যবাদ আমার লাগবে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনাকে কি আমি ধরে রাখছি নাকি? ঘুমান না, না করছে কি? আমার একটা বদ অভ্যাস আছে, কাউকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসছে না। হোস্টেলে আমি তানজিলাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, বাট এখন তো আর তা সম্ভব না। ফালতু অভ্যাস। তানজিলাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এইটা আমাদের দুজনের ব্যক্তিগত রুম, তাই এখানে অন্য নারীকে নিয়ে শোয়া যাবে না। তাই তুমি আমার জামাই, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার খেয়ে কাজ নাই, আপনাকে জড়িয়ে ঘুমাতে হবে। একা ঘুমাতে পারলে ঘুমান, না হলে না। চুপ! আচাইরা নাটক রেফ করার সময় এত মানবতা কই ছিল? বিয়ে হয়েছে আর এখন দূরে দূরে থাকো, তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। রিয়া আদিত্যকে টান দিয়ে নিজের কাছে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে। আদিত্যর বুকে শুয়ে পড়ল। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল। রিয়ার টি শার্ট খামচে দিয়ে ধরে জোর করে ওর উপরে উঠে শুয়ে পড়ল। কিছু বলতে গেলে রিয়া আদিত্যর ঠোঁটে কিস করলো। আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিয়া 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল। আহ কি মজা, বাট বরটা একেবারে খারাপ। যাই হোক, একটা জিনিস ভালোই হয়েছে, বিয়ে হলে সে আমার সিনিয়র বয়সের ছেলের সাথে বিয়ে হইতো, আর সেখানে জুনিয়র একটা বর পাইলাম। জুনিয়ররা নাকি অনেক রোমান্টিক হয়। কি লুচ্ছি মেয়ে রে বাবা! থুর, চুপ করে ঘুমান তো, মাথা খাইয়েন না। মাথা কই খাইলাম, আমি তো জাস্ট ঠোঁট খাইলাম। তুমি চাইলে এখনই তোমার মাথার ভেতরের মগজটা পেঁচে খেয়ে ফেলতে পারি। ধ্যাত, ঘুমান তো। এখন রোমান্স করতে ইচ্ছে করছে? আদিত্য চলে যেতে নিবে তখন রিয়া বলল। একবার যখন তোমার দায়িত্ব নিয়েছি, তখন আমি তোমাকে ভালো বানিয়ে ছাড়বো। তোমাকে আমি এত ভালোবাসা দিব, তোমার সকল ধারণা আমি ভুল প্রমাণ করে দিব। আমি তোমার আম্মুর মতো সব মেয়েরা হয় না। আদিত্য, তোমাকে আর আমি দোষ দিই নাই। সত্যি তোমার আম্মু কেমন মানুষ যে স্বামী সন্তান রেখে অন্য পুরুষকে বিয়ে করে চলে যেতে পারে। রিয়া কথাগুলো ভাবছিল তখন এর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বড় চাচি কল করেছে। রিয়া কলটা রিসিভ করে কথা বলে ঘুমিয়ে গেল। আর এদিকে আদিত্যর ফ্রেন্ড ফোন দিয়ে আদিত্যর রুমে এসেছে শার্ট প্যান্ট পরে বের হয়ে যাবে। আদিত্য রাত 12টায় বাসায় ফিরে আসছে। ড্রয়িং রুমে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর ও সৎমা এসেছে, বলল। আব্বু, তোমাকে কতবার কল দিলাম, একবারও ধরলে না, আর এত রাত করে ফিরলে?
দেখেন, আমার বিষয়ে নাক গলাবেন না। আমি প্রতিদিন এই সময় বাসায় আসি, এইটা তো নতুন কিছু না। জানেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আর আপনি প্রতিদিন কেন আমার জন্য জেগে থাকেন? আপনাকে কতবার বলেছি আমার জন্য জেগে থাকবেন না, তারপরও কেন জেগে থাকেন? তুমি কি বোঝো না কেন জেগে থাকি? না, আমি বুঝি না, আর বুঝতেও চাই না। আর উনি আবার সোফায় ঘুমাচ্ছে কেন? মেয়েটা সেই তোমার জন্য অপেক্ষা করতে করতে এইখানেই ঘুমিয়ে গেছে। কতবার বললাম কে ঘুমিয়ে যেতে, আমার কথা তো শুনলই না, না খেয়ে ঘুমিয়ে গেছে। একজনের ন্যাকামি দেখে বাঁচি না, আবার এসেছে আরেকজন দূর। আদিত্য কথাটা শুনে সৎমা কিছু বলল না। আদিত্য রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে দেখে রিয়া ওর বুকের ওপর শুয়ে আছে। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিত্য ধাক্কা খেয়ে রিয়ার ঘুম ভেঙে গেল। রিয়া চোখ খুলে বলল, কি ব্যাপার, আমাকে ধাক্কা দিলে কেন? আমার উপরে কেন শুয়েছিলেন তাই ধাক্কা দিয়েছি। আর আপনি মনে হয় কলেজে যাবেন নাকি? শুনেন, কলেজে গিয়ে কাউকে যদি বলেন আমি আপনার স্বামী হই, তাহলে আপনার খবর আছে। আমি চাই না কেউ জানুক, জেনে আমাকে নিয়ে হাসাহাসি করুক। বিশেষ করে আমার ফ্রেন্ড না যেন ভুলেও না জানে। কেন? জানলে কি হবে? ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে ধর্ষণ যাকে করেছে তাকে আবার বিয়ে করেছে ভয়ে। আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। সবাই জানবে আর তোমার বন্ধুদেরকে দেখো। আজ আমি কি করি? যাই হোক, শোনো, রাতে তো কিছুই খাও নাই। ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর চলো। এত তাড়াতাড়ি আমাদের বাসায় খাবার তৈরি হয় না। আমি রান্না করে কিছুক্ষণ আগেই এসেছি। কি? কত সকালে উঠেছিলেন? এখন তো 7টা বাজে। আমি কি তোমার মতো নাকি নাক ডেকে ঘুমাবো? আমি নামাজ পড়ে কোরআন পড়ে রান্না করে রুমে এসে তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি, তার ভেতরে দিলে আমাকে ধাক্কা। ও, তার মানে আমাকে ইচ্ছা করে জড়িয়ে ধরেছিলেন? আমি তো ভেবেছিলাম ঘুমের ভিতরে। যাই হোক, ওঠো ওঠো, ফ্রেশ হয়ে নিচে চলো। আরো 2 ঘন্টা বাকি আছে, তাই আমি আবার ঘুমাবো। কথাটা বলে আদিত্য ঘুমাতে যাবে, সাথে সাথে রিয়া আদিত্যকে কাতুকুতু দিতে লাগলো। আদিত্য বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রিয়ার প্রশংসা করছে। আদিত্যকে দেখে আর অবাক হয়ে বলল, বাহ, ছেলেকে বিয়ে করিয়ে দেখি অনেক লাভ হয়েছে। যে মানুষকে প্রতিদিন ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিতে হয়, সেই আজ 7টায় ঘুম থেকে উঠে পড়েছে। চিন্তা করেন না আব্বু, আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো। যত বদ অভ্যাস আছে সব পরিবর্তন করে ফেলবো। যাই হোক, আম্মু আব্বু খেতে বসেন। আপনারা 7:40 বেজে গেছে তো, আপনারা তো অফিসে যাবেন, আমার রেডি হতে হবে। আল্লাহ, আমার মনে হয় এখন আমি এই সংসার থেকে ছুটি নিয়ে নিব, কারণ আমার ছেলের বউ চলে এসেছে, এখন সেই সব সামলাবে। আদিত্য সৎমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে টেবিলে বসে খাবার খেতে লাগলো। বাহ, রান্না তো দারুণ হয়েছে। আমার বৌমাকে আমাকে হার মানিয়ে দিবে। হ্যাঁ, একদম অনেক ভালো রান্না করেছে। প্রতিটা খাবার অনেক মজা হয়েছে। আমাদের রান্না করে খাওয়ানোর জন্য তো বকশিস দেওয়া উচিত। আদিত্যের আব্বু রিয়াকে ডেকে হাতে 5,000 টাকা দিতে চাইলে রিয়া নিতে চায় না। পরে আদিত্য সৎমা বলে পড়ে নাই। এত ঢং কেন করেন আপনারা? কি এমন রান্না করেছে খেতে এমন বিচ্ছারি? এর থেকে আমি ভালো রান্না করতে পারি। রিয়া রেগে আদিত্যকে বলল, তাই নাকি? তাহলে রাতে আপনাকে দিয়ে রান্না করাবো, দেখি কে বেশি মজা করে রান্না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখেন, আমার রান্না খাইলে আঙুল চেটে খাবেন। ওকে, দেখা যাবে। তানজিলা, তোর কিছু লাগবে? এভাবে চুপ করে কি ভাবস? অনেক কিছুই ভাবছি, শুধু প্রশ্নের উত্তরগুলো সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কি আর করব, বিয়ে হয়ে গেছে, সেখানে আর সংসারী না হয়ে কি করব? আমার খাওয়া শেষ, আমি আসছি। আদিত্যর খাওয়া শেষ করে আতিয়ার রুমে গেল। গিয়ে দেখে আতিয়া ঘুমিয়ে আছে। আতিয়াকে ডাক দিতে কেউ দিল না। আদিত্য নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর ফোনটা নিয়ে গ্রুপে চ্যাট করতে লাগলো। রিয়া রুমে এসেছে, আদিত্য শার্ট প্যান্ট বের করে দিয়ে বলল, আজকে এটা পড়ে যাবে। আপনার পছন্দে চলতে পারবো না, আমি অন্য কিছু পরবো। আদিত্য আলমারি থেকে অন্য শার্ট প্যান্ট বের করে। ওয়াশরুমে চলে গেল। আদিত্য রেডি হয়। বাইরে এসেছে দেখে এর ভিতরে রিয়া নিজের ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আদিত্য এদিকে না তাকিয়ে ব্যাগ নিয়ে বাইরে চাবি নিয়ে চলে যেতে নিবে, তখন বলল, ওই কোথায় যাচ্ছ? আমি আর তানজিলাও যাব। আম্মু আব্বু বলেছে আমাদের নিয়ে যেতে। অনেক গাড়ি আছে, তার ভিতরে একটা নিয়ে যান। ড্রাইভারকে বললে দিয়ে আসবে। আমার গাড়িতে আমি মেয়ে মানুষ বসাই না, আমার বোন ছাড়া। রিয়া কিছু বলতে যাবে তার আগে আদিত্য চলে যায়।
রিয়া তানজিলা কলেজে গিয়ে দেখে আদিত্য ওর ফ্রেন্ডরা মিলে কয়েকটা মেয়েকে অনেক ডিস্টার্ব করছে। তানজিলা বলল, বিশ্বাস কর রিয়া, এই ছেলে কোনো দিন ভালো হবে না, ওদের গ্রুপটাই খারাপ। একটা জিনিস দেখছোস, আদিত্য কিন্তু দূর থেকে ওদের সাথে কথা বলছে, আর কিন্তু কার সাথে মেয়েগুলো শরীরের হাতও দিচ্ছে। তো কি হয়েছে, তারপরও তো বিরক্ত করছে, তাই না? ওয়েট, আমি আসছি। রিয়া কথাটা বলে ওদের সামনে গিয়ে আদিত্যর ফ্রেন্ডের ভিতরে একটা ছেলেকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। ছেলেটা রাগে রিয়াকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদিত্য বিষয়টা দেখেও কিছু বলল না। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে আসলো। রিয়া অনেকটা খারাপ লাগলো। ওর আশা করেছিল আদিত্য ওদের বাধা দিবে, কিন্তু আদিত্য চুপ থাকতে দেখে রিয়া আবার ওই ছেলেকে থাপ্পড় দিয়ে বলল, তোদের এত বড় সাহস আমার গালে থাপ্পড় দেশ? আমি তোদের সিনিয়র, আর আমার হাতে হাত, তোদের আমি হাত ভেঙে ফেলবো। কথাটা বলে রিয়া ওর পায়ের জুতা খুলে সবাইকে বাড়ি দিতে লাগলো। রিয়াকে দেখে ওইখানে থাকা ওই 3টা মেয়েও সাহস পেয়ে যায়। ওরা বাড়ি মারতে লাগলো। আদিত্যকে মারতে যাবে, তখন রিয়া আদিত্যকে মারতে দেয় না, হাত ধরে ফেলে। রিয়া বলে, ওকে বাধ, আর সবগুলোকে মারতে থাকো। আদিত্যের বন্ধুরা সব পালিয়ে গেল। আদিত্য ওদের পেছন পেছন যেতে লাগলো। মেয়ে 3টা ওইখানে সব ছেলে মেয়ে রিয়াকে বাহবা দিতে লাগলো। মেয়েগুলো ধন্যবাদ দিয়ে চলে গেল। আর ওইদিকে আদিত্যর বন্ধুরা রেগে যায় রিয়ার উপরে। আদিত্যর সামনে সবাই রিয়াকে অনেক ধরনের কথা বলতে লাগলো। আদিত্য নিজের অজান্তে কেন জানি রাগ উঠে গেল। আদিত্য নিজেকে শান্ত করে বলল, এই থাক, আমি ক্লাসে যাব। ওর বন্ধুরা আরও রেগে গেল। আদিত্যকে অনেক কথা শোনাতে লাগলো। আদিত্য কোনো কিছু না বলে ক্লাস করতে চলে গেল। আদিত্যকে ক্লাস করতে দেখে সবাই অবাক হয়ে গেল। আজকের মতো আদিত্য ফুল ক্লাস করে নিল। দুপুরে ক্যান্টিনে খেতে গিয়ে দেখে রিয়া ওর বান্ধবীদের সাথে বসে গল্প করছে আর খাচ্ছে। আদিত্য একাই একটা জায়গায় গিয়ে বসে অর্ডার দিয়ে বসে থাকলো। আদিত্যর ফ্রেন্ডগুলো আসলে সবাই ওদের নিয়ে হাসাহাসি করতে লাগলো। আদিত্য একটা হুঙ্কার দিতে সবাই চুপ হয়ে গেল। তারপর আদিত্য ওর ফ্রেন্ডের সাথে বসে খাচ্ছে আর ওর বন্ধুদের কথা শুনছে রিয়াকে কিভাবে ওরা শাস্তি দিবে। আদিত্য খাওয়া শেষ হয়ে যায়। আদিত্য বসে থাকতে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো রিয়া কোনো সমস্যায় পড়ছে। আদিত্যর বন্ধুরা একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো রিয়ার কাছে টাকা নেই, ওই আনতে নাকি ভুলে গেছে। আদিত্যর বন্ধুরা বুদ্ধি করলো এই সুযোগে রিয়াকে সবার সামনে অপমান করবে। আদিত্য ওদের সাথে গিয়ে ওদের সবাইকে অবাক করে দেয়। আদিত্য ওদের বিল দিয়ে রিয়াকে বলল, টাকা নিয়ে আসেন নাই, আমাকে বললেই তো হতো। এখানে এভাবে লোক হাসানোর কি আছে? আমি কেন আপনার থেকে টাকা নেব? আপনি কি আমার কিছু হন? আদিত্য কিছু না বলে ওর হাতে 1000 টাকা নোট দিয়ে ওইখান থেকে চলে গেল। রিয়া আর তানজিলা মিটমিট করে হাসলো। ব্যাপারটা দেখে সবাই অবাক হয়ে রিয়াকে জিজ্ঞেস করলো। রিয়া কিছু না বলে ক্লাসে চলে যায়। আদিত্যকে এমন করেছে জন্য আদিত্যর বন্ধুরা রেগে যায়। আদিত্য ওদের পাত্তা না দিয়ে লাইব্রেরিতে চলে গেল। আদিত্য ওইখানে বসে থেকে বই পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পরে দেখে রিয়াও আসছে এই দিকে। আদিত্য কিছুটা অবাক হলো, কারণ রিয়াকে কখনো লাইব্রেরিতে ওই দেখে নাই। আদিত্য ওর দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর সামনে তাকাতে দেখে ওর পাশের টেবিলে ওরা বসেছে। আদিত্য ওর মতো ওই বই পড়তে লাগলো। রিয়া আদিত্যর দিকে খেয়াল রাখতে লাগলো আর ওর ফ্রেন্ডের সাথে বসে বই পড়তে লাগলো। আদিত্য পড়া বাদ দিয়ে বইটা নিয়ে ক্লাসে চলে গেল। কলেজে ছুটি হলে আদিত্য বাসায় চলে যায়। আতিয়ার রুমে গিয়ে ওকে চকলেট দিয়ে রুমে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে খাটের উপরে বসে ল্যাপটপ নিয়ে ভিডিও দেখতে লাগলো। রিয়া রুমে এসেছে, ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এসেছে, আদিত্যর সাথে একটা কথা না বলে নিচে চলে গেল। আদিত্য অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। রিয়া আতিয়ার সাথে বসে থেকে কথা বলতে লাগলো। তখন আতিয়া বলল, ভাবি, তোমার গালে লাল হয়ে আসছে কেন? ওই কিছু না, মশা মারতে গিয়ে বিরক্ত হয়ে চুলে চড় মেরে দিয়েছিলাম। তুমি তো দেখি আমার মতো, আমি মাঝে মাঝে রাগের বশে এমন করে ফেলি। বনু, তোমার আম্মু আসছে নাই? আর আম্মু মানে কি? তোমার আম্মু হয় নাই? ভাইয়া সব সময় এইটাই বলে, আমার আম্মু আম্মু করে। বাট আম্মু যে আমার থেকে ভাইয়াকে বেশি ভালোবাসে, তারপরেও নিজের আম্মু বলে না। আম্মু অনেক কষ্ট পায়, তারপরেও ভাইয়ার সাথে হাসি মুখে থাকে। ফালতু একেবারে। চলো আতিয়া, আমরা রুমে যাই। এই মানুষটার সামনে থাকতে এখন আমার রাগ হচ্ছে। যাক বাবা, আমি কি করলাম যে আমার উপরে রাগ হচ্ছে আপনার? রাগ উঠবে না মানে? আপনার মতো কাপুরুষ আমি একটা
একটাও দেখি নাই। অদিত্যর রাগে কিছু বলতে যাবে, আতিয়ার দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করে নিল। রিয়া আর আতিয়া চলে গেল। আতিয়া সৎমা এসেছে, বলল, আদিত্য, আজ নাকি তুমি ফুল ক্লাস করেছো? জি। যাক, আমার ছেলেটা অনেক ভালো হয়ে যাচ্ছে। আমার বৌমাকে আসলেই ম্যাজিক জানে। আজব, উনি কি করলো? আমার সামনে পরীক্ষা, তাই আমি পড়ায় মনোযোগ দিতে যাচ্ছি। ও আচ্ছা, বাট তোমাকে তো কোনোদিনও দেখি নাই পরীক্ষার সামনে ফুল ক্লাস করতে। যাই হোক, ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। জি। আদিত্য কথাটা বলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে ওর গাছে পানি দিতে লাগলো। গাছগুলোকে পানি দিয়ে নিচে এসেছে দেখে রিয়া রান্না করে কাজ করছে। আদিত্য রান্নাঘরে গিয়ে বলল, আপনি এখানে কেন? আমি রান্না করব বলেই তো দিয়েছি, তাই না? আমি কাটাকাটি করে দেই, তারপর রান্না করো। আমার কারো সাহায্য লাগে না। আমি যা করি একা কাজ করতে পছন্দ করি। আপনি এখান থেকে যান। ঢং করেন একা। রিয়া মুখ ভেঙচি দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আদিত্য রান্না করা শুরু করে দিল। আর এদিকে রিয়া, তানজিলা, আতিয়া, আদিত্য সৎমা বসে থেকে গল্প করছে। অনেকক্ষণ পরে একটা সুন্দর ঘ্রাণ আসলো রিয়ার আর তানজিলার নাকে। দুইজন বলে উঠল, বাহ, অনেক তো ঘ্রাণ বের হইছে। ভাইয়া রান্না যতটা ঘ্রাণ, খেতে অনেক মজা হয়। আমার ভাইয়া সব পারে আর কাজগুলো অনেক সুন্দরভাবে করে। ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে কান্না শিখছে। বুঝতে পারলাম না, এত বদ পোলা এইসব শিখায় আগ্রহ হলো কিভাবে। আপু, আমার ভাইয়াকে বদ বলবে না, আমার ভাইয়া অনেক ভালো। ওকে বাবা, সরি, আর বলবো না। আসলেই আম্মু, ওই এসব কেন শিখতে এত আগ্রহ? আমি শুনেছি এর আম্মু নাকি রান্না করতে অনেক পছন্দ করত, রান্নার প্রতি নাকি অনেক আগ্রহ ছিল। আর আদিত্য নাকি ওর আম্মুর মতন কিছুটা। আর আদিত্য ওইসব শিখেছে কারণ ওই কখনো নাকি বিয়ে করবে না, তাই নিজের কাজ সেই নিজে করতে শিখেছে। ভালোই হয়েছে, আমার লাভ হয়েছে। আমার বর রান্না করে দিবে, আমি বসে বসে খাবো। আগে জানলে রান্না করা শিখতাম না এত কষ্ট করে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এদিকে আদিত্য রান্না করতে করতে 8টা বেজে গেল। রান্না শেষ করে আদিত্য টেবিলে সুন্দর করে রেখে দিল। আদিত্যের আব্বু বাসায় এসেছে, ফ্রেশ হয়ে নিল। আদিত্য, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রিয়া ওর ফোন দিয়ে কি যেন করছে। আদিত্য রিয়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কি সমস্যা? আমার ফোন হাতে নেওয়ার সাহস কোথায় পাইছেন? চুপ, এখনই ফেসবুকে বিবাহ স্ট্যাটাস দিবে, সিঙ্গেল দিয়ে রাখতে পারবে না। আমি কি আপনার কথা মতো চলবো? আপনার এটা মনে হয়? আর ওয়েট, আপনি তখন কি বললেন? কখন কি বলছি? আমি কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষ না হলে কি? তোমার সামনে তোমার বন্ধু কলেজ ভার্সিটির অতগুলো মানুষের সামনে তোমার স্ত্রীর গায়ে হাত তুললো, আর তুমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে দেখলে। তো তোমাকে কি আমি সাহসী পুরুষ বলবো? তো কি করব? আপনি কেন আমার ফ্রেন্ডদের থাপড় মারতে গেলেন? ওদের মারবেন আর ওরা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে নাকি? ওকে বুঝলাম, কিন্তু তুমি ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে অসভ্যতা করতে লজ্জা করলো না? না, করে নাই, কারণ আমি মানুষ এমন। ভালো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে নিচে এসেছে, সবার সাথে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে আদিত্য চলে যেতে নিবে, তখন আতিয়া বলল, ভাইয়া একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আসো। কেন? বোন কোথায় যাবে? ভাবি, ভাবির জন্য অনেক শপিং করা লাগবে। তো যাও, বাট আমাকে দিয়ে কি করবে? কি হয়েছে মানে? তুমি আমাদের নিয়ে যাবে, মোট কথা তুমি ড্রাইভিং করবে। ড্রাইভারকে নিয়ে যাব না, কারণ অনেক কেনাকাটা আছে। সরি বোনু, আমি যেতে পারছি না। আমার পড়া আছে, আমি পড়তে বসবো। ইয়া, আমি কি ঠিক শুনছি নাকি স্বপ্নের ভিতরে আসছি? দুষ্টুমি, আপনি ঠিক শুনেছেন। আপনারা সবাই একাই যান, আমাকে এর ভিতরে ডাকবেন না। আর আমার অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। আদিত্য হাই তুলতে তুলতে চলে গেল। আতিয়া আদিত্যকে বলল, ভাইয়া প্লিজ চলো না। ভাইয়া প্লিজ আমাকে ঘুমাতে দাও, আমার অনেক ঘুম পেয়েছে। আমি ঘুমিয়ে এখনই পড়ে যাব মনে হয়। আতিয়া বাদ দাও, আমাকে শপিং করিয়ে দিবে জন্য উনি যাবে না। যাই হোক, আমার শপিং করতে হবে না, আমার এমনিতেও অনেক কিছু আছে। তুমি ওকে ভুল বুঝছো, তোমার জন্য না। ও কেন যেতে চাচ্ছে না সেইটা আমি জানি। যাই হোক, আমারও অনেক ঘুম পাচ্ছে। গুড নাইট। রিয়া তানজিলা অবাক হয়ে গেল। রিয়া পেছন থেকে বলল, আব্বু কেবল তো 9টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমাবেন মানে? জানি না বৌমা, আমার অনেক ঘুম পাচ্ছে।
আপু ভাইয়া তোমরা দুজন আমার সাথে এমন কেন করো? আমি যখন শপিং কথা বলি তখন তোমাদের ঘুম পায় কেন? পিচ্ছি বুনু, ভুল বুঝো না। কি করব আমি, বুঝতেই পারি না। তুমি আমার ঘুমের সময় এই কথা বলো নাকি? শপিং মলে যাওয়ার কথা শুনি আমার ঘুম পাই। যাই হোক, আমি তাহলে আসছি। আদিত্য ওর আব্বু তাড়াতাড়ি করে যার যার রুমে চলে গেল, কারণ আতিয়ার সাথে শপিং মলে গেলে একটা জিনিস কিনতে গিয়ে 3 ঘন্টা লাগিয়ে ফেলে, যার কারণে আদিত্য আর ওর আব্বু চায় না। আদিত্য রুমে এসেছে, ফোন ঘাঁটতে লাগলো। রিয়া রেডি হতে এসেছে দেখে আদিত্য শুয়ে থেকে ফোন চালাচ্ছে। কি ব্যাপার, তোমার না ঘুম পাচ্ছে? তাহলে তুমি এখনো ফোন চালাচ্ছ? ধুর, কিসের ঘুম? আপনাদের সাথে গেলে একটা রাত পার হয়ে যাবে, বাট আপনাদের কেনাকাটা শেষ হবে না। আমারও তো ধৈর্য নাই, আপনারা যান। তার মানে আতিয়া ঠিক বলছে, বাহানা করে চলে আসলে? জি, এখন রেডি হয়ে যান। আদিত্য ফোন ঘাটাঘাটি করতে লাগলো আর রিয়া রেডি হয়ে চলে গেল। আদিত্য 12টা পর্যন্ত জেগে থেকে ঘুমিয়ে গেল। সকালে ঘুম, রিয়ার ডাকে ঘুম ভেঙে গেল। আদিত্য উঠে ঘুম ঘুম চোখে ঘড়ির টাইম দেখে রেগে গিয়ে বলল, এত ভোরে ডাক কেন দিলেন? এই, এত রাগ করছো কেন? এখন উঠে উঁচু করে এসো, নামাজ পড়তে চাও। আগামীকাল যাব, আজ ঘুমাই। চুপ, এখনই যাবে? এত কথা শুনতে চাই না। যদি না যাও তাহলে আমি বিছানায় পানি ঢেলে দিব। তার থেকে যাও, নামাজ পড়ে এসো, তারপর ঘুমিয়ে যাও। আদিত্য আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরে অজু করে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে চলে গেল। আদিত্য নামাজ পড়ে এসেছে, আবার ঘুমিয়ে যায়। রিয়া রান্না শেষ করে 8টার দিকে আদিত্যকে ডাক দেয়। আদিত্য রিয়ার হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে। রিয়ার মুখে নিজের অজান্তে হাসি রেখা ফুটে ওঠে। আদিত্যর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, জান ওঠো, আর কত ঘুমাবে? কলেজে যাবে না? আদিত্য ঘুমের ভেতরে জান ডাক্তার শুনে লাফ দিয়ে উঠে বসে। আদিত্য রিয়ার হাত ছেড়ে দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার জান, এভাবে লাফতে উঠলে কেন? এই দিন দিন কি ন্যাকামি শুরু করলেন? যান? কিসের যান? চত্ব সব ফালতু ডাক। আদিত্য কথাটা বলে ঘড়ির টাইম দেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, রেডি হয়ে খাবার খেতে চলে গেল। আদিত্য, আজকে তুমি তানজিলা মামনি আর রিয়া মামনিকে নিয়ে কলেজে যাবে। ওই সব আমি পারবো না। বুনু, তুমি স্কুলে যাবে না নাকি? হ্যাঁ, কিন্তু তুমি আজ ভাবিকে আর তানজিলা আপুকে নিয়ে যাও। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে বসাই না। ও ভাইয়া, একদম বাদ দাও। এখন থেকে ভাবিও বসবে। ভাবি আপুকে নিয়ে যাও। বোন, আমাকে ক্ষমা করো, এই কথা রাখতে পারলাম না। আদিত্য না খেয়ে উঠে চলে গেল। আতিয়া রেগে গিয়ে প্লেট ঢিল দিয়ে ফেলে দিয়ে বলল, কি শুরু করছে? হ্যাঁ, বিয়ে করছো কিন্তু বউকে মারতে পারো না, ফাজলামি করো। শোনো ভাইয়া, এইসব আগের অভ্যাস বাদ না দিলে আমি এই বাসা থেকে চলে যাব। তখন যা ইচ্ছে করো, কেউ কিছু বলবে না। আদিত্য আতিয়ার কাছে গিয়ে 2টা হাত ধরে বলল, না বুনু, তুমি কোথাও যাবে না। তুমি তো জানো আমার প্রিয় মানুষ বলতে তুমি। তুমি যদি চলে যাও আমি যে একা হয়ে যাব বুনু। বুনু, আমি তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি, সেখানে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আদিত্যর কথাগুলো বলে আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিয়া তানজিলা অবাক হয়ে গেল। তো কি করব বলো? তুমি আমার একটা কথা শোনো না। ভাইয়া, আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না। তুমি যেমন আমার ভালো থাকার জন্য ছোটবেলা থেকে সব করতে পারতে, তেমন আমিও তোমার ভালো থাকার জন্য আমার জীবনও দিতে পারি। ভাইয়া, আমি চাই আমার ভাইয়াটা ভালো থাক, সুখে থাক। ছোটবেলা থেকে তো অনেক কষ্ট বুকে জমিয়ে রেখেছো। আমি চাই এইসব চাপা কষ্টগুলো তুমি ভাবির সাথে শেয়ার করবে, ভাবির সাথে ভালো সময় কাটাবে। তাহলে তোমার মনে একটু হলেও শান্তি অনুভব করবে। কিন্তু তুমি তো আমার কথা শোনো না ভাইয়া। আই এম সরি বুনু, আমি এখন থেকে শুনবো। আমি এখনই ওনাদের নিয়ে যাচ্ছি। যাও, তুমি কোথাও যাবে না। ওকে, যাব না। আপনারা দুইজন রেডি হয়ে আসেন। রিয়া তানজিলার যার যার রুমে চলে গেল। ওরা রেডি হয়ে আসলে আদিত্যর পেছনে রিয়া বসলো। তারপর তানজিলা আদিত্যর কাঁধে হাত রাখতে কিছুটা রাগ উঠলেও আদিত্য কিছু বলল না। আদিত্য বাইক স্টার্ট দিল। অনেক দূর যাওয়ার পর রিয়া আদিত্যকে জিজ্ঞেস করলো, আচ্ছা আদিত্য, তোমাদের কথা ঠিক বুঝলাম না। তুমি আতিয়ার জন্য বেঁচে আছো মানে?
আমার বেঁচে থাকার একমাত্র মূল কারণ আতিয়া। কারণ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছিলাম, তখনই আতিয়া জন্মগ্রহণ করে। প্রথম প্রথম আমি আতিয়ার কাছেও যাইতাম না, ওকে দেখতেও যাই নাই, কারণ ওই ছিল আমার এই আম্মুর মেয়ে। আমার ওই মহিলাকে পছন্দ হইতো না। হঠাৎ করে একদিন আমার আব্বু আমার রুমে আতিয়াকে নিয়ে আসে। আব্বু আতিয়াকে আমার কাছে নিয়ে আসলে আমি নিজের অজান্তে ওর সাথে কথা বলতে থাকি। ওর দিকে হাত বাড়িয়ে দিলে আমার আঙুল ও ছোট ছোট হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সেই থেকে আতিয়ার প্রতি আমার ভালোবাসা কাজ করে। ওর সাথে সবসময় খেলা করতাম, ওর সাথে সময় কাটাতাম। আস্তে আস্তে আমি আতিয়াকে ছাড়া কিছুই বুঝতে পারি না। আতিয়া একবার ওর নানু বাড়িতে গিয়েছিল, আমার যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারপর থেকে আতিয়া আর কোনো দিন নানু বাড়ি যায় নাই, গেলেও একদিনের বেশি থাকে না। ও আচ্ছা, তুমি আতিয়াকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, ভীষণ ওকে ভালোবাসি। এইভাবে দুইজন টুকটাক কথা বলতে বলতে চলে গেল। আদিত্য রিয়াকে আর তানজিলাকে কলেজের কিছু দূরে নামিয়ে দিয়ে বলল, আপনারা তাহলে হেঁটে আসেন, কলেজের সামনে আপনাদের নিয়ে যেতে পারবো না। আর হ্যাঁ, আপনার কাছে টাকা আছে তো? আজ মনে করে নিয়ে এসেছি। আদিত্য রিয়াকে আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আদিত্য কলেজের ভেতরে ঢুকতে দেখে আজকে ওর ফ্রেন্ডরা সবগুলো এক পাশে বসে আছে। আদিত্যকে দেখে হাই দিলে আদিত্য ওদের কাছে চলে গেল, সবাইকে জড়িয়ে ধরে তারপর বলল, আচ্ছা, তোরা ক্লাস করবি? না হলে থাক, আমাকে ক্লাস করতে হবে। এখন এসব করার সময় নাই, ক্লাস না করলে এইবার ফেলে যাব। ওর বন্ধুরা অবাক হয়ে যায়। ওরা সবাই বলে ক্লাস করবে না। আদিত্য পর ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। ক্লাস করছিল তখন দেখলো রিয়া জানালার সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য জানালার পাশে বসায় বলল, এখানে কি করছেন? তোমাকে দেখতে আসলাম। আবার লুচ্চামি করতে গেছো নাকি? যাক, ভালো ক্লাস করো। আদিত্য রাগ হলে কিছু বলল না। রিয়া চোখ মেরে চলে গেল। আদিত্য ওইদিকে খেয়াল না দিয়ে ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। দুপুরে ক্যান্টিনে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে তানজিলা এসেছে, আদিত্যকে বলল, আদিত্য, এদিকে আসো। কি বলবেন বলেন, ওই দিকে যেতে পারবো না। দরকারি কথা, এদিকে আসো তো। আদিত্যের বন্ধুরা তানজিলাকে অনেক কথা বলল। আদিত্য কিছু বলল না। তানজিলার খুব রাগ হলো, চুপচাপ সব কথা হজম করে নিল। আদিত্যকে কিছু দূরে নিয়ে গিয়ে আস্তে আস্তে বলল, রিয়ার পিরিয়ড হয়েছে, ওর জন্য প্যাড কিনে এনে দাও তো। আমি এখন বাইরে যেতে পারবো না, রিয়ার কাছে থাকতে হবে, ওর অনেক পেট ব্যথা করছে তো। এইগুলা কোথায় পাওয়া যায়? আমি তো জানি না। সামনে ফার্মেসি আছে, ওইখানে গিয়ে বললে পেয়ে যাবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আদিত্য ওর বন্ধুদের কিছু না বলে বাইরে চলে গেল বিল দিয়ে। আদিত্যের বন্ধুদের কিছুটা খটকা লাগলো। আদিত্য এদিকে দৌড়ে সামনের ফার্মেসি থেকে প্যাড কিনে এখন নিয়ে যাবে কিভাবে এটাই বুঝতে পারছে না। তখনই দেখতে পায় রিয়ার ক্লাসমেট যাচ্ছে। তখন আদিত্য দৌড়ে গিয়ে ওকে বুঝিয়ে রিয়ার কাছে দিয়ে আসতে বলে। মেয়েটা প্যাড নিয়ে চলে যায়। আদিত্য কলেজের ভেতরে যেতে ওর ফ্রেন্ডরা ওকে আটকে জিজ্ঞেস করে রিয়ার সাথে ওর কি সম্পর্ক। আদিত্য ওদের কথা এড়িয়ে বলল, আরে ধুর, কোনো সম্পর্ক নাই। আচ্ছা থাক, আমি লাইব্রেরিতে গেলাম। আদিত্য ওইখান থেকে সোজা লাইব্রেরিতে চলে গেল। তখনই আতিয়ার কল আসলো। ভাইয়া তুমি কোথায়? আমি তো লাইব্রেরিতে। কিছু হয়েছে বুনু? ভাইয়া আমাদের স্কুল তো আজ ছুটি দিয়েছে তাড়াতাড়ি, তাই আমাকে যদি নিয়ে যেতে। আচ্ছা থাকো, ড্রাইভার আঙ্কেলকে কল দিই। আরে দরকার নাই, ওয়েট, আমি আসছি। তুমি ক্লাস করবে না? না, আর কোনো ক্লাস করব না, ভালো লাগছে না। ওকে ভাইয়া। আদিত্য লাইব্রেরি থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা আতিয়ার স্কুলের সামনে গেল। গিয়ে দেখে আতিয়া ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে। আদিত্য ডাক দিতেই ওর বোন চলে আসলো। আতিয়া বাইকে উঠে চুপচাপ বসে আছে। আদিত্য আতিয়াকে বলল, কি ব্যাপার, আমার বোনুটা এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? মন খারাপ নাকি? ভাইয়া আমার না কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমাকে বলে কি হবে, তুমি তো নিজের মতো চলতে ভালোবাসো, তোমাকে আর কিছু বলতে চাই না। আরে বাবা, কি হয়েছে কও তো, কেউ কিছু বলেছে তোমায়? ভাইয়া আমি এই স্কুলে আর পড়বো না। কেন পিচ্ছি, কি হয়েছে? এই স্কুল তো অনেক ভালো। ভাইয়া তুমি গতকাল 3টা মেয়ের সাথে অসভ্যতা করেছো। আতিয়ার কথা শুনে সাথে সাথে আদিত্য বাইক থামিয়ে দিল। আতিয়া বাইক থেকে নেমে পড়ল। আদিত্য দেখতে পায় আতিয়ার চোখে পানি। আদিত্য বাইকটা থামিয়ে বলল, কে বলেছে তোমাকে? রিয়া বলেছে তাই না? না তাহলে কে বলেছে? ভাইয়া, তুমি যেই 3টা মেয়ের সাথে এমন করছো
ওই তিনটার ভিতরে আমার বিষ্টুর বোন ছিল। আজ ওই আমার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আর তোমার নামে যা নাই তাই বলেছিল। তাই সহ্য করতে না পেরে আমি ওকে থাপ্পড় মারছি এই হাত দিয়ে। এখন ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে। ভাইয়া, আমি টিয়াকে অনেক ভালোবাসি। টিয়া আমার কলেজার টুকরা বান্ধবী, আর আমি কিনা তাকে এই হাত দিয়ে মারছি। আতিয়া কথাগুলো বলে হুড়হুড় করে কান্না করে দিল। আদিত্যর অনেক খারাপ লাগতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য আতিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে মারতে গেলে কেন? ও তো ঠিকই বলেছে, আমি তো আসলেই অনেক খারাপ। তুমি যেমন হও, তুমি আমার ভাইয়া। আমার সামনে তোমার নামে কেউ কিছু বলে আমার রাগ উঠে যায়। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। আচ্ছা ভাইয়া, তুমি তো এখন বিয়ে করেছো, তারপর কেন তুমি এমন করো? ভাইয়া, তুমি কেন ভালো ছেলেদের মতো হও না? ভাইয়া, প্রতিটা দিন আমার স্কুলের ফ্রেন্ডরা আমাকে অনেক কথা শোনায়, আমি কোনো দিন তোমায় বলি নাই। ভাইয়া, আমার আশা ছিল তুমি একদিন ঠিক ভালো হয়ে যাবে, কিন্তু ভাইয়া তুমি এখন ভালো হওয়ার থেকে দ্বিগুণ খারাপ হয়ে যাচ্ছ। ভাইয়া, তোমাকে আমি কিছু বলতে চাই না, তুমি তোমার মতো করে জীবন পার করো, আর আমাকে দূরে কোথাও দিয়ে আসো। আমার আর এসব সহ্য হচ্ছে না। আতিয়া ডুকরে কেঁদে উঠল। তারপর আবার বলল, ভাইয়া, যেই দিন তোমার মতো কোনো এক ছেলে আমার সর্বনাশ করবে, সেই দিন হয়তো তুমি শান্ত হবে, সেই দিন বুঝতে পারবে। আজ বুঝতে পারছো না, একটা মেয়ের কষ্ট তুমি কোনো দিন বুঝবে না। বড় আম্মু যেন তোমাকে আব্বুকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেছে, তাই বলে তুমি সব মেয়েকে এক ভেবে নিবে। ভাইয়া, তাহলে আজ থেকে মনে রেখো, শুধু এই দুনিয়ার সব মেয়ের সাথে তোমার বোনও অনেক খারাপ। পিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, গাড়িতে বসো। আতিয়া বাইকে উঠে বসলে আদিত্য সারা রাস্তায় ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। আদিত্য আতিয়াকে ওর রুমে দিয়ে এসেছে। নিজের রুমে গিয়ে খাটের উপরে শুয়ে থেকে চোখের পানিগুলো ছেড়ে দিল। অনেকক্ষণ নীরবে কান্না করে চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে গোসল করে এসেছে। নিচে গিয়ে খাবার গরম করলো। খাবার গরম করে আতিয়ার রুমে চলে গেল। ভাইয়া, আমার ক্ষুধা নাই, তুমি চলে যাও। খাবার খেয়ে নাও প্লিজ, না খেয়ে থেকো না। আমি খাবো না, একবার বলছি না মানে খাবো না। ভুলে যাও না আমি তোমার বোন, আমার এক কথাই শেষ কথা। ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি যদি ভালো হয়ে যাই তাহলে কি আমার বোন খাবার খাবে? সত্যি ভালো হয়ে যাবে তুমি। চেষ্টা করব। এখন খাবারটা খেয়ে নাও। খাওয়াও দাও, না হলে খাবো না। আদিত্য আতিয়াকে খাবার খাওয়ার দিতে লাগলো। দুই ভাই বোন গল্প করতে লাগলো। আতিয়াকে খাওয়ার শেষ করে আদিত্যকে বলল, আচ্ছা বনু, তুমি তাহলে পাশের বাসে চলে যাও, আমি একটু বাইরে যাব। মানে? না, আজ খেলতে ভালো লাগছে না, একটু বাইরে যাব। আদিত্য আতিয়ার থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া আর তানজিলা আসছে আদিত্যর কাছে। আসলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি কি বাসায় গেছিলে নাকি? আপনি বাসায় যান নাই কেন? আপনার না পেট ব্যথা করছে? আজকে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কয়েকদিন পর থেকে তো পরীক্ষা, তাই ক্লাস মিস করা যাবে না। ও আচ্ছা, আপনারা তাহলে চলে যান। তুমি নিয়ে যাবে না? না, আপনারা রিক্সা নিয়ে চলে যান, আমার একটু কাজ আছে। আদিত্য কথাটা বলে ওই তিনটা মেয়ের সামনে গেল। গিয়ে কথা বলতে গেলে মেয়ে তিনটা চলে যেতে নিল। আদিত্য তিনজনকে বলতে লাগলো, প্লিজ আমার কথাটা শুনবেন, 2 মিনিট লাগবে। 2 মিনিট পর আর একটাও কথা বলবো না, প্লিজ একটু ওই সাইডে আসেন। মেয়েগুলো আদিত্যর কোনো কথা শুনতে রাজি না। রিয়া এদিকে ভাবতে লাগলো আদিত্য আবার ওদেরকে বিরক্ত করছে। রিয়ার আগে আদিত্যর সামনে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এই, তুই কি কোনোদিন ভালো হবি না? আবার ওদের পেছনে লাগোস। আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমার ওনাদের সাথে কথা বলা আছে। আদিত্যকে রিয়া টানতে টানতে নিয়ে আসলো। আদিত্য হাত ছাড়াতে বলে রিয়া হাত ছাড়ে না। আদিত্য রাগে ঠাস ঠাস করে ওর গালে হাত দিয়ে চিল্লাইয়া বলে, আরে বাবা, সমস্যা কি? আপনাকে বলছি না আমার হাত ছাড়তে। আদিত্য আর এই রিয়ার দিকে সবাই তাকিয়ে আছে। রিয়া কান্না করতে করতে তানজিলাকে নিয়ে চলে যায়। আদিত্য দেখে ওই তিনটা মেয়ে রিস্কা নিয়ে চলে যাচ্ছে। আদিত্য বাইক নিয়ে অনেক দূরে গিয়ে সামনে বাইক থামিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনছেন না? দেখেন, আমাকে ভয় পাবেন না, আমি আপনাদের থেকে ক্ষমা চাওয়ার জন্য আপনাদের পেছনে এসেছি। আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি গতকালের ব্যবহারের জন্য।
প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। প্লিজ ছোট ভাইকে ক্ষমা করে দেন। আদিত্য হাত জড়ো করে কথাগুলো বলে। তিনটা মেয়ে অনেক অবাক হয়ে যায়। তারপর ওরা ভয়ে ভয়ে আদিত্যকে বলে ক্ষমা করে দিয়েছে। তারপর আদিত্য ওদের রিক্সা ভাড়া দিয়ে পাঠিয়ে দেয়। আদিত্য যাদের যাদের সাথে খারাপ ব্যবহার করেছে সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। আদিত্য সন্ধ্যার দিকে লেকে গিয়ে প্রতিদিনের মতো বসে থেকে পানিতে পাথরের টুকরোগুলো দিয়ে ঢিল মারতে লাগলো। অনেকক্ষণ বসে থেকে আজান দিলে আদিত্য ওইখান থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে বাসার দিকে চলে যায়। বাসায় গিয়ে দেখে আতিয়া তানজিলা বসে আছে। আতিয়া, তোমার ভাবিকে তো দেখছি না। কেন, থাপড় মারা আরও কি বাকি আছে নাকি? মানে? আপু দেখেন, আমার রাগ উঠে গিয়েছিল তাই এমনটা করেছি। রিয়া কোথায়? ওনাকে তো দেখছি না। তুমি ভাবিকে মারছো? বাহ ভাইয়া, তুমি একটা জিনিস। বুনু, আসলে আমার মাথা ঠিক ছিল না তাই এমনটা করে ফেলেছি। থাক ভাইয়া, আর কিচ্ছু বলতে হবে না। আদিত্য আর কিছু না বলে রান্নাঘরে গিয়ে দেখে রিয়া রান্না করছে। আদিত্য রিয়ার সাথে কথা বলতে গেলে রিয়া আদিত্যর সাথে কোনো কথা বলে না। আদিত্য অনেকক্ষণ কথা বলতে লাগলো, বাট রিয়া কোনো কথার উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো। আদিত্য আর ওইখানে না থেকে রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষ করে খেতে চলে গেল। খাওয়া শেষ করে রিয়া রুমে এসেছে, শুয়ে পড়ল। আদিত্য কথা বলার চেষ্টা করলে রিয়া কিছু বলল না। এভাবে চলতে লাগলো, অনেক দিন কেটে গেল। রিয়ার পরীক্ষার কারণে রিয়া আবার হোস্টেলে চলে যায়। আদিত্যর সাথে কোনো কথা বলে না। পরীক্ষা শেষ করে হোস্টেলে চলে যায়। পরীক্ষার লাস্টের দিন রিয়া পরীক্ষা দিয়ে আসছিল। তখনই দেখে কলেজের পেছন থেকে একটা মেয়ে কান্না করতে করতে দৌড়ে বাইরে চলে গেল। মেয়েটার পিছন পিছন আদিত্যও বের হলো, সাথে আদিত্যের বন্ধুরা। রিয়ার আর বুঝতে বাকি রইল না। রিয়া রেগে আদিত্যকে সবার সামনে থাপ্পড় মারতে লাগলো আর বলতে লাগলো, আবার আরেকটা মেয়ের সর্বনাশ করলি। ছি, তোকে দেখলে আমার এখন ঘৃণা হচ্ছে। তুই এতটা নোংরা কেন? আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোকে ঠিক করে দিব, কিন্তু না, তুই কোনো দিন ঠিক হবার নয়। এত তোর শারীরিক চাহিদা থাকলে তুই আমাকে বলতে পারতি। আমি তো তোর স্ত্রী, আমার কাছে আসলে আমি কি তোকে না করতাম? তারপরও কেন তুই অন্য মেয়ের সাথে এমন করলি? আই হেট ইউ আদিত্য, আই হেট ইউ। আমি তোর মুখ দেখতে চাই না। তুই যেদিন ভালো হতে পারবি সেদিন তুই আমার সামনে আসবি। আর তুই যদি ভালো না হতে পারিস তাহলে আর কোনো দিন আমাকে তোর মুখ দেখাস না। তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আদিত্যকে কিছু বলতে না দিয়ে রিয়া দৌড়ে চলে গেল। আদিত্য পেছন থেকে রিয়ার পেছন পেছন দৌড় দিল। তখনই আদিত্য শিক্ষা করা এসেছে আদিত্যকে আর ওর বন্ধুদের পুলিশকে ধরিয়ে দিল। আর এদিকে রিয়া হোস্টেলে গিয়ে তানজিলাকে নিয়ে বাড়িতে চলে যায়। আদিত্যকে পুলিশ ধরে নিয়ে গেল। আদিত্যর আব্বু সৎমা আতিয়া চলে আসে। আদিত্যর আব্বু জোরে জোরে থাপ্পড় মেরে বলল, তুই কি কোনোদিনও ভালো হবি না? আবার তুই একই কাজ করলি। তোকে আর বাঁচাবো, তোর যেন ফাঁসি হয়। আমি এই ব্যবস্থা করব। আব্বু, তুমি বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমার পুরো কথাটা তো শুনো তোমরা। চুপ, একদম চুপ, তোর সাথে কোনো কথা শুনতে চাই না। তখনই পেছন থেকে ওই মেয়েটা এসেছে। সবাইকে বলল, আসল কাহিনী বলল। ওইখানে আদিত্যের বন্ধুরা মেয়েটাকে রেপ করার চেষ্টা করছিল। তখনই আদিত্য ওইখানে গিয়ে ওকে বাঁচায়। পরে আদিত্যকে ছেড়ে দেয়। আতিয়া আদিত্যকে জড়িয়ে ধরে পড়ল, আমি জানতাম আমার ভাইয়া এত খারাপ হতে পারে না। আমও দেখছো, বলেছিলাম না? আব্বু, এখন বাসায় চলো। আদিত্যকে নিয়ে সবাই বাসায় চলে আসে। বাসায় আসলে আদিত্য বলল, আব্বু, রিয়া আমাকে ভুল বুঝেছে। তুমি প্লিজ ওকে একটু কল দেবে? আমার কাছে তো ওর নাম্বার নাই। রিয়া মামুনিকে নিয়ে আয়, যা। ভাইয়া তুমি পারবে না, চলো আমিও যাই, তাহলে ভাবি বেশি রাগ করতে পারবে না। আমি বুঝিয়ে বললে ভাবি বুঝবে। আদিত্য আতিয়াকে নিয়ে হোস্টেলে চলে গেল। হোস্টেলে গেলে দারোয়ানের থেকে জানতে পেল রিয়া চলে গেছে। আদিত্য বিশ্বাস না করে জোর করে ভেতরে ঢুকে ওর রুমে দেখে তালা দেওয়া। তখনই পাশের রুমে একটা মেয়ের থেকে জানলো রিয়া চলে গেছে ওর বাড়িতে। আদিত্য দেওয়ালে ঘুষি দিয়ে নিজের রাগটা কন্ট্রোল করে আতিয়াকে নিয়ে হোস্টেল থেকে বের হয়ে গেল। আদিত্য বাসায় গেলে আদিত্যর সৎমা আর আব্বু বলল, কি ব্যাপার, তোমরা দুইজন কেন? রিয়া কোথায়? আব্বু, ওকে আমরা পাই নাই, ওই বাড়িতে চলে গেছে। বাহ, কত সুন্দর কথা। শোন, আমার বৌমাকে নিয়ে বাড়িতে যদি আসতে পারোস সেই দিন তুই আমার বাড়িতে আসবি, না হলে আর আমার বাড়িতে আসিস না। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা।
তোর মুখ দেখতে আমার ইচ্ছে করছে না। অনেক হয়েছে, আর না, তুই বের হ। আদিত্যকে ঘাড় ধাক্কা দিয়ে ওর আব্বু বের করে দিল। আদিত্য সৎমা আদিত্যের আব্বুকে বাধা দিলে আদিত্যের আব্বু ও সৎমাকে থাপ্পড় দিয়ে বলে, একদম আমাদের মাঝে আসবে না, ভিতরে যাও। আমার ছেলে আমি বুঝে নিব, তুমি একদম এর ভিতরে কথা বলবা না। দেখো, আদিত্যকে এইভাবে বের করে দিও না। আদিত্যকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ছেলেটাকে বের করে দিও না। আদিত্য সৎমা আতিয়া অনেক কান্না করে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। আদিত্য ওদের এমন দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেল। আদিত্যর খুব ইচ্ছা করছে ও সৎমাকে জড়িয়ে ধরে আম্মু বলে রাখতে। আদিত্য যখন ভিতরে ঢুকতে যাবে তখনই আদিত্যের আব্বু দারোয়ানকে দিয়ে বের করে দেয়। আদিত্য কেন জানি ওর আব্বুর ওপর রাগ হলো না। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আব্বু, তুমি আমাকে এভাবে বের করে দিলে। আব্বু, যখন ভালো হতে শুরু করলাম তখনই আবার তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আসলে আমার কপালটাই খারাপ। যখন তোমাদের ভালোবাসা পেলাম তখন তোমাদের ভালোবাসা জিনিসটাই বুঝতে পারি নাই। আর যখন তোমাদের ভালোবাসাটা ফিল করতে শুরু করলাম তখন সবাই আমাকে দূরে সরিয়ে দিলে। স্যালুট তোমাদের। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলো। আদিত্য বুঝতে পারছে না কি করবে। আদিত্য আবার হোস্টেলে চলে গেল। ওইখানে গিয়ে অনেক মেয়েদের কাছ থেকে রিয়ার ঠিকানা বের করার চেষ্টা করলো। লাস্টে একটা মেয়ের থেকে জানতে পারলো রিয়ার বেস্ট ফ্রেন্ড জানে রিয়ার ঠিকানা। আদিত্য তখনই ওর বেস্টুর ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে গেল। আদিত্য তাকে অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করে। তার পায়ে পর্যন্ত ধরে রিয়ার বেস্টুর যখন মায়া হয় তখন উপায় না পেয়ে আদিত্যকে ওর বাড়ির ঠিকানা দেয়। আদিত্য এখান থেকে সোজা স্টেশনে চলে যায়। স্টেশনে গিয়ে আদিত্য অনেকক্ষণ বসে থাকে ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলে আদিত্য ট্রেনে উঠে পড়ে। 4 ঘন্টা পর আদিত্য ট্রেন থেকে নেমে আদিত্য রিয়ার দাদার নামে বলে একটা অটো ভ্যানে করে চলে যায়। আদিত্য ওর বাসার সামনে গেলে দারোয়ান বাসার ভেতরে ঢুকতে দেয় না। দারোয়ান ধাক্কা দিয়ে ফেলে দিলে আদিত্য গিয়ে একটা ছেলের পায়ের উপর গিয়ে পড়ে। কি ব্যাপার চাচা, আপনি এই ছেলেটাকে ধাক্কা দিচ্ছেন কেন? দারোয়ান রাকিবকে বলল আদিত্য মেম সাহেবের সাথে দেখা করতে চায়। তুমি কোন ম্যামের সাথে দেখা করতে চাও? জি, আমি রিয়া ম্যামের সাথে দেখা করতে চাই। রিয়া ম্যামকে তুমি কিভাবে চেনো? আমি উনার স্বামী। আদিত্যের কথা শুনে রাকিব জোরে জোরে হাসতে লাগলো আর আদিত্যকে টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আরে ছেলে, কি বলো? রিয়া ম্যামের স্বামী মানে? তোমার মাথা ঠিক আছে? দেখো, যা বলেছো তোমার ভাগ্য ভালো আমার সামনে বলেছো। কেউ যদি শোনে না তোমাকে খুন করে রেখে দেবে। সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? আপনি কি সেটা বলেন? আমি ওই বাড়িতে কাজ করি। ও আচ্ছা, প্লিজ আমাকে একটা সাহায্য করবেন। আপনাদের ম্যামের সাথে আমার একটু দেখা করিয়ে দিবেন। আমার ওনার সাথে দেখা করা খুব দরকার। কি দরকার? হ্যাঁ, দেখো ছেলে, তুমি এখান থেকে চলে যাও। আর তুমি এইসব পাগলামি কথাবার্তা বলো না। তোমাকে একদম মেরে ফেলবে কিন্তু। এই বাড়ির কোনো মেয়েকে কেউ একটু বিরক্ত করলে তার অবস্থা খুব খারাপ হয়। আমি ওইসবে ভয় করি না। আমার রিয়ার সাথে দেখা করতে হবে আর আমি আমার স্ত্রীকে নিয়ে যাব। তাই নাকি? তোমার স্ত্রী রিয়া ম্যাম? তা তোমাদের বিয়ে কবে হলো? রিয়া ম্যাম আজকে এসেছে হোস্টেল থেকে, আর উনি বলে উনি নাকি তার স্বামী। দেখেন, আমার কাছে প্রমাণ আছে। ওয়েট, আপনাকে দেখাই আমি। আদিত্য ওর ফোনে ওদের বিয়ের প্রমাণগুলো দেখালো। তারপর ধর্ষণের কথা বাদ দিয়ে সব কথা খুলে বলল। রাকিব অবাক হয়ে বলল, সাহেব, আপনি এখানে যদি এইসব বলেন কেউ আপনাকে বিশ্বাস করবে না। উল্টে আপনাকে সবাই মেরে ফেলবে, সাথে রিয়া ম্যামের সমস্যা হয়ে যাবে। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আমাকে একবার বাসার ভিতরে ঢোকার সুযোগ করে দিন। রিয়াকে শুধু ভুল ধারণাগুলো ওর মন থেকে নিয়ে সরিয়ে দিলেই হবে। তারপর আমি ওকে নিয়ে চলে যাব। প্লিজ আমার সাহায্য করেন, প্লিজ। আদিত্য রাকিবের পা ধরতে গেলে রাকিব আদিত্যকে তুলে কিছুক্ষণ ভেবে বলল, একটা উপায় আছে। আপনি কি রান্না বাড়ির কাজ করতে পারেন? বাট বাজার ছাড়া সব বাড়ি, কিন্তু এইটা জিজ্ঞাসা করেছেন কেন? একজন কাজের লোক খুঁজছে আমার চাচাতো ভাই আসতে 10 দিন পর। আমি তাই চাচ্ছি আপনি ওর হয়ে কাজের লোক হয়ে যান। আর এই 10 দিনের ভিতরে আপনাকে সব কিছু করতে হবে। আর হ্যাঁ, আমাকে কিছু টাকা দিতে হবে। ওকে, ধন্যবাদ। টাকার চিন্তা করেন না, একবার আমার কাজটা সম্পূর্ণ করে নিই। ওকে, তাহলে আমার সাথে চলেন। কোথায়? এভাবে গেলে কেউ আপনাকে বলবে না আপনি কাজ করতে এসেছেন। তাই এখন বাজার থেকে ফুটপাত থেকে শার্ট প্যান্ট কিনতে হবে। আদিত্য রাকিবের সাথে চলে গেল। তারপর বুথ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা বের করে রাকিবকে 5,000 টাকা দিল। রাকিব তো মহা খুশি হয়ে গেল। আদিত্য বেশ কিছু শার্ট প্যান্ট কেনে। একটা ব্যাগ নিয়ে গরিবদের মতো সাজে আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো।
বাসার ভিতরে ঢুকতে আদিত্য চমকে গেল। আদিত্যর হাত দুইটা মুঠো করে ফেললো। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে। আদিত্য রাগে রাগে 2 পা এগিয়ে নিয়ে যেতে লাগলো। আদিত্য দেখতে পেল ওর আম্মু আর বয়স্ক লোক আর কিছু মহিলারা বসে আছে, সাথে একটা লোক ওর আম্মুর সাথে বসে আছে। রাকিব আদিত্যকে নিয়ে গেলে ওর আম্মু বলল, রাকিব, এইটা কে? এই রহিম, ম্যামকে সালাম দে। রহিম মানে হলো আদিত্য। আদিত্য নিজের না চাইতে সালাম দিতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, তাহলে এই ছেলে কাজ করবে? এই ছেলে পারবে তো কাজ করতে? দেখে তো মনে হচ্ছে না। ম্যাম ওই সব কাজ পারে, আপনি পরীক্ষা করতে পারেন। আচ্ছা, তাহলে কাজ বুঝিয়ে দে। রাকিব আদিত্যকে সব কাজ বুঝিয়ে দিতে লাগলো। রাকিবকে আদিত্য কিছু দূরে যেতে বলল। আচ্ছা, উনি কে? রিয়ার কি হয়? ওইটাকে এইটাও জানো না? এটা রিয়ার ছোট চাচি। এই বাড়িতে ওনার কথাই সবাই ওঠে আর বসে। আর রিয়া ম্যামের সব থেকে প্রিয় মানুষটা হচ্ছেন উনি। ও আচ্ছা, তার রিয়ার রুম কোনটা? 2য় তলায় লাস্টের রুমটাই হচ্ছে রিয়া ম্যামের। ওকে তো দেখছি না। উনি নানা বাড়িতে গেছেন তার মামাতো বোন তানজিলা ম্যামের সাথে। ও আচ্ছা, ওই কবে আসবে? আগামীকাল আসবে। আর একটা কথা, রিয়াকে ম্যাম বলে ডেকো, আবার যেন নাম ধরে বলো না। ওকে। তাহলে তুমি কাজে লেগে পড়ো। আর কাজ শেষ হলে বাগানের ওই পাশে আমাদের থাকার জায়গা আছে, ওইখানে চলে এসো। ধন্যবাদ। রাকিব চলে গেল। আদিত্য ঘরের সবকিছু পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে সব কেমন এলোমেলো হয়ে আছে। আদিত্য এক এক করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলো। হঠাৎ করে আদিত্য ডাক পড়লো। আদিত্য চা বানাতে চলে আসলো। আদিত্য চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। সবাই চা খেয়ে অনেক প্রশংসা করতে লাগলো। আদিত্যর ইচ্ছা করছিল ওর আম্মুর মুখের দিকে চা ছুঁড়ে মারতে। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে সব কাজ করে সন্ধ্যার সময় রাকিবের বলা ঘরের সামনে গেলে রাকিব বলল, বাহ, তুমি তো অনেক ভালো কাজ করো। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলেন তো, সব কিছু এত এলোমেলো কেন? আর কত নোংরা পড়েছিল। আর কাজের বুয়া কোথায়? আর মেয়ে কাজের লোক তো একটাও দেখলাম না। আর বলো না, মেয়ে কাজের ভুয়া অনেকগুলো ছিল। আমাদের ছোট সাহেব চরিত্র বেশি সুবিধার না, তাই সব কাজের মেয়েদের বের করে দিয়েছে টাকা দিয়ে। এখন যা আসছে সব ছেলে মানুষ, আরও কাজের লোক নেবে, বাট এখন পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে আজ এত কাজ করতে হলো। সব কাজের লোকদের তো একটা করে কাজ থাকে, এখানে আমার সবার কাজ করে দিতে হচ্ছে। আল্লাহ। আচ্ছা, ওয়াশরুম কোথায়? গোসল করে নিই, সারা শরীরের ময়লা লেগে আছে। আদিত্যকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে রাকিব রুম থেকে বের হয়ে গেল। আদিত্য গোসল করে শার্ট প্যান্ট পরে, চুলটাও গামছা দিয়ে মুছতে পারল না। ও ভেজা চুল আছড়ে আবার চলে গেল কাজ করতে। আদিত্য রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। এত মানুষের রান্না করতে করতে আদিত্যর অবস্থা খারাপ হয়ে গেল। অনেক কষ্টে রান্না শেষ করে দিল। সারা বাড়িতে রান্নার ঘ্রাণ বেরিয়ে গেছে। সবাই ক্ষুধা লেগে গেছে ঘ্রাণে। সবাই এক এক করে টেবিলে এসেছে বসলো। আদিত্য সবার খাবার পরিবেশন করে দিতে লাগলো। আদিত্যর আম্মুর প্লেটে খাবার দিতে যাবে, একবার আদিত্য খাবার দিতে চাইলো না, পরে আবার দিল। সবাই খাওয়া শুরু করে দিল। বাহ, তুমি তো অনেক সুন্দর রান্না করো। তুমি দেখতে যেমন সুদর্শন, তেমন তোমার কাজগুলো। আদিত্য কিছু বলল না। আদিত্য সবাইকে ধন্যবাদ দিল। ওর আম্মুকে কিছু বলল না। সবাই খাওয়া শেষ করে অন্য কাজের লোকগুলো থালা বাসন সব নিয়ে মাজতে লাগলো। আদিত্য বাসা থেকে বের হয়ে বাহিরে গিয়ে রাকিবকে বলল, এখানে বাইরে কোনো রেস্টুরেন্ট নাই? রেস্টুরেন্টে দিয়ে কি করবে? আরে আমাদের খাওয়া থাকা সব ফ্রি, তাই বাইরে যেতে হবে না। এই বাড়ির খাবার আমার মুখে রুচবে না, তাই বলছি বাইরে কোনো রেস্টুরেন্ট আছে কি না? আছে, এখান থেকে 10 মিনিট লাগে যেতে। ও আচ্ছা, আপনি চলেন। না ভাই, আমার কাছে টাকা নাই, তুমি যাও। আরে আমি বিল দিব। আদিত্যের সাথে পরে রাকিবও চলে গেল। দুজন খাবার খেয়ে রুমে এসেছে, শুয়ে পড়ে। হঠাৎ করে রাকিবের ফোনে কল আসলে রাকিব তাড়াতাড়ি উঠে পড়ল। কোথাও যাবেন নাকি? তুলি ম্যাম নাকি অ্যাক্সিডেন্ট করছে, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আদিত্য আর কিছু বলার আগে রাকিব চলে গেল। আদিত্য বাইরে এসেছে দেখে সবাই কান্নাকাটি করছে। একটা মেয়েকে কোলে করে গাড়িতে তুলে নিয়ে গেল। মেয়েটার মাথা দিয়ে রক্ত ঝরছে। আদিত্য কাছে গেলে বুঝতে পারলো এইটা ওর আম্মুর মেয়ে। আদিত্যর কেন জানি খারাপ লাগলো। আদিত্য তাড়াতাড়ি গিয়ে বলল, আরে কি করছেন কি? আগে ওনার রক্ত পড়া বন্ধ করতে হবে। দেখি, ছাড়েন। আদিত্য গাড়ির ভেতরে ঢুকে ওর শার্টটা খুলে মেয়েটার মানে তুলির মাথার শার্টটা দিয়ে বেঁধে দিল।
আদিত্য সবার সাথে হসপিটালে চলে গেল। আদিত্যর একপাশে দাঁড়িয়ে দেখতে লাগলো আদিত্য ওর আম্মুকে কান্না করতে দেখে হাসতে লাগলো মিটিমিটি করে। হঠাৎ করে ডাক্তার বলল মেয়েটাকে বাঁচাতে হলে 2 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ রক্ত মেয়েটার ভাই দিয়েছে, আর 1 ব্যাগ রক্ত নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কোথাও পাচ্ছে না, সবাই একের পর এক কলে কথা বলছে। আদিত্য পেছন থেকে ডক্টরকে বলল, ডাক্তার, আমার রক্তের গ্রুপ AB+, আমি ওনাকে রক্ত দিতে চাই। আদিত্যর কথা শুনে ডক্টর আদিত্যকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে ম্যাচ খায়। পরে আদিত্যের শরীর থেকে রক্ত নিতে থাকে। আদিত্যকে তুলির পাশের সিটে শুয়ে দেয়। আদিত্য তুলির দিকে তাকিয়ে আছে। তুলির চোখ বন্ধ করে আসছে। বাইরে হইচই দেখে ডক্টর নার্সকে পাঠিয়ে দিল যে সবাইকে বলতেই রক্ত পাওয়া গেছে। নার্স কথাগুলো বলে ভিতরে চলে আসছে। তারপর আদিত্য রক্ত দেওয়া হয়ে গেলে আদিত্য উঠতে গেলেই ডক্টর উঠতে দেয় না। আদিত্য এইখানে শুয়ে থাকে। অনেকক্ষণ পর আদিত্যর সাথে ওর আম্মু দেখা করতে আসছে। ধন্যবাদ বাবা, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, উনি আমার ছোট বোনের মতো। আমারও ওনার মতো ছোট্ট একটা বোন আছে, তাই আমি ভাই হয়ে বোনকে বাঁচানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আদিত্য কথাটা বলে রুম থেকে বের হতে রিয়া আর তানজিলার সাথে ধাক্কা লাগে। রিয়া ওইদিকে না তাকিয়ে সরি বলে দৌড়ে চলে গেল তুলির কেবিনে। তানজিলা আদিত্যকে দেখে বলল, তুমি এখানে কি করছো? আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি। একদম চুপ, বেশি কথা বলো না। কেউ শুনলে না তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে দেবে। এখন এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে না নিয়ে আমি কোথাও যাব না। তানজিলা কখন আসলে? এই তো মামুনি, কেবল আসলাম। তুলি এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে। রহিম, তুমিও বাসায় যাও, রেস্ট নাও, যাও। রহিম কে মামুনি? ওই ছেলেটার নাম রহিম, আমাদের বাসায় নতুন কাজের লোক। তুলিকে ওই 1 ব্যাগ রক্ত দিয়েছে। আদিত্য স্যান্ডেল গেঞ্জি পরা থাকায় সবাই আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। ম্যাম, আমি তাহলে আসছি, কথাটা বলে চোখ মেরে চলে গেলাম। আদিত্য বুঝতে না পারে ওইদিকে পাত্তা না দিয়ে একটা ভ্যান নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে রাকিবের ডাকে ঘুম ভাঙল। আদিত্য উঠে নামাজ পড়ে এসেছে। বাগানে পানি দিতে লাগলো। তখনই পেছন থেকে রিয়া বলল, এই ছেলে, তুমি ওইটা আমাকে দিয়ে তুমি আমার গাড়িটা ধুয়ে দাও। তুমি এখানে কি করছো? এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে বলেছিলাম না আমার সামনে আসবে না? এইটাও বলেছিলেন আমি ভালো হয়ে গেলে যেন আপনাদের সামনে আসি। রিয়া, বিশ্বাস করো আমি অনেকটা ভালো হয়ে গেছি। একদম চুপ। এত বছর ভালো হোস নাই, আর তুই কিনা একদিনে ভালো হয়ে গেছস? আমার কথাটা প্লিজ শোনো। আমি আদিত্য কিছু বলতে যাবে তখনই আদিত্যর ডাক পড়ে। আদিত্য বাসার ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লাগলো। চা বানিয়ে আদিত্য সবাইকে দিতে লাগলো। রিয়া আর তানজিলা একসাথে বসে আছে। রিয়াকে আর তানজিলাকে চা বানিয়ে দিল। রিয়ার বড় বোন চা মুখে দিয়ে ঢিল দিয়ে চা ফেলে দিয়ে আদিত্যকে বকা দিতে লাগলো। কি হয়েছে আপু, এভাবে বকা দিচ্ছ কেন? রিয়ার বোন বলে চিনি দিয়ে ভরিয়ে ফেলেছে, একদম শরবতের মতো হয়ে গেছে বলল। সরি ম্যাম, আমি জানতাম না আপনি চিনি বেশি খান না। আমি আবার বানিয়ে দিচ্ছি। আদিত্য কথাটা বলতে রিয়ার বড় বোন ঠাস ঠাস করে থাপ্পড় মারতে সোজা আদিত্য চায়ের কাপের ওপরে পড়ে যায়। আদিত্যর হাতের ভেতরে ভাঙা চায়ের কাপের টুকরো ঢুকে গেল। রিয়া আদিত্যর কাছে যেতে নেবে তখন তানজিলা হাত ধরে বাধা দিল। ওহ তানিয়া, তোমার এই বদ অভ্যাসটা গেল না। ভুল হয়েছে, ওই তো ক্ষমা চাইছে আর নাকি? এভাবে থাপ্পড় মারার কি আছে? আমি ভুল করেছি, উনি মেরেছে, এখানে ওনাকে বকা দেওয়ার কি আছে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য হাতের ভেতর থেকে কাপের টুকরোটা বের করে। সব টুকরোগুলো খুঁটে একটা প্লাস্টিকের বেলচা নিয়ে এসেছে, তুলে নিয়ে গেল। আদিত্য রুমাল দিয়ে হাতে পেঁচিয়ে রান্না করতে লাগলো। রিয়া আদিত্যকে এমন অবস্থায় দেখে রিয়ার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রিয়া বিস্কুটের কথা বলে রান্নাঘরে গিয়ে বলল, আদিত্য, এখান থেকে চলে যাও। আমি আপনাকে নিয়ে তারপর এখান থেকে যাব? আমি কোনোদিন তোমার সাথে যাব না। যে ছেলে নিজের স্ত্রী থাকতে অন্য নারীকে ধর্ষণ করতে চায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া, বিশ্বাস করেন আমি ওই মেয়েটাকে। আদিত্যকে আর কিছু বলার আগে রিয়ার ডাক পড়ে যায়। রিয়া চলে যায় আর বলতে থাকে চলে যেতে। আদিত্যর অনেক কষ্টে রান্না করতে লাগলো। কাটা অবস্থায় হাতে মরিচের গুঁড়ো লাগতে জ্বলতে লাগলো। আদিত্য পাগলের মতো পানি ঢালতে লাগলো আর এদিকে ভাজি পুড়ে যেতে লাগলো। আদিত্য আবার ভাজির কাছে গিয়ে নাড়তে লাগলো। আদিত্য অনেক কষ্টে সব রান্না শেষ করে
টেবিলে রেখে আসলো, সবাইকে খেতে বসলো। আদিত্য ওর হাতে ফু দিতে লাগলো আর ওদের পেড়ে দিতে লাগলো। সবাই ভাজি মুখে দিয়ে ইয়াক থু থু করে ফেলে দিল। আদিত্যকে ওর সৎ আব্বু ওর গালে থাপ্পড় দিয়ে বলে, রান্না জানে, রান্না করে কে? রহিম, তুমি তো আগামীকাল অনেক ভালো রান্না করলে আজ ভাজিটা পুড়ে ফেললো কিভাবে? আসলে ম্যাম, আমার কাটা জায়গায় মরিচের গুঁড়া পড়ে যায়, সেটা পানিতে ধুতে গিয়ে এমনটা হয়ে গেছে। আর বাকি খাবারগুলো তো ঠিক আছে, দেখেন। আদিত্যর কথা শুনে রিয়ার চোখের এক ফোঁটা পানি পড়ে। সবাই অবাক হয়ে গেল। রিয়া কিছু চোখে পড়েছে বলে উঠে চলে গেল। তারপর সবাই ভাজি বাদ দিয়ে আর সব পদ দিয়ে খেয়ে উঠে গেল। আদিত্য আবার রুমাল দিয়ে বেঁধে চলে গেল। কিছুক্ষণ পর বাগানে হাঁটাহাঁটি করতে করতে তানজিলা জানালার পাশে গিয়ে আদিত্যকে ডাক দিল। আদিত্য জানালার কাছে গিয়ে বলল, ম্যাডাম, কিছু বলবেন? আদিত্য, এখানে থেকো না, চলে যাও। এখানে থাকলে তো তুমি মারা যাবে। আমার নানু বাড়ি বলে বলছি না, বিশ্বাস করো, এই বাড়ির প্রতিটা মানুষ এতটা জঘন্য যা বলার মতো না। তুমি এখন থেকে চলে যাও। আর তুমি তো রিয়াকে ভালোবাসো না, তাই না? তাই রিয়াকে ডিভোর্স দিয়ে দাও। রিয়ার 7 দিন পর বিয়ে হয়ে যাবে। কি, বিয়ে হয়ে যাবে মানে? হ্যাঁ, রিয়ার বিয়ে অনেক আগে থেকে ঠিক করা আছে, ছোট মামুনির ভাইয়ের ছেলের সাথে বিয়ে। আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করবে, এটা আমি হতে দিব না। আমি আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাব। আপনি শুধু আমাকে একটু উপকার করেন প্লিজ। কেউ আসছে, আমি যাই। তানজিলা চলে গেলে রিয়ার ফুফাতো বোন আদিত্য রুমে আসে। রুমে এসেছে, আদিত্যর হাত ধরে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আদিত্য মেয়েটাকে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি এটা কি করছেন? কি আমার হাত ধরেছেন কেন? আদিত্যর হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আদিত্যকে নাকি সে খুব পছন্দ করে ফেলেছে, তাই সে আদিত্যকে নাকি বিয়ে করতে চায়। আদিত্য কথাটা শুনে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, এটা কখনো সম্ভব না। আমি কাজের লোক, আর আপনি এই বাড়ির নাতনি, আমার সাথে আপনার যায় না। মেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে বলে, এই একবার যখন আদিত্যকে পছন্দ করেছে তখন আদিত্যকে বিয়ে করেই ছাড়বে বলে চলে গেল। তানজিলা জানালার পাশ থেকে সব শুনে ফেলল। রিয়ার রুমে গিয়ে তানজিলা সব বলে দিল। তানজিলার কথা শুনে রিয়া তো রেগে গেল। ওই রেগে আদিত্যর কাছে যেতে নেবে তখনই তানজিলা বলল, আরে কোথায় যাস? শোন, এভাবে গেলে সন্দেহ করবে। তার থেকে আদিত্যকে নিয়ে আসার একটা উপায় আছে। রুমের সব এলোমেলো করে দেই, তারপর আদিত্যকে দিয়ে পরিষ্কারের নাম করে আনলে আর কেউ সন্দেহ করবে না। তানজিলার কথা মতো রিয়া রুমের বিছানা চাদর সব কিছু এলোমেলো করে ফেলল। তারপর তানজিলা আদিত্যকে ডেকে নিয়ে আসে। আদিত্য রুমে ঢুকতে তানজিলা আটকিয়ে দেয় দরজা। রিয়া দৌড়ে এসেছে আদিত্যর হাতে ব্যান্ডেজ দেখে বলল, এই, তুমি ব্যান্ডেজ কোথায় পেলে? এইসব বাদ দাও রিয়া, আমার কথাটা একটু শুনবে? আমার তোমার কথা শোনার কোনো ইচ্ছা নাই। তোমার মিথ্যা কথা শুনতে আমি চাই না। তুমি এখনই এই বাসা থেকে চলে যাবে, না হলে তোমার খবর আছে। আর এই, তুমি আমার ফুফাতো বোনকে ফাঁসাচ্ছ। রিয়া, কি বলছো? আমি কেন ওনাকে ফাঁসাবো? দেখো, আমি এখানে এসেছি 2 দিন হলো। আমি তোমার ফুফাতো বোনের সাথে একবারও কথাও বলি নাই। কিছুক্ষণ আগে এসেছি, উনি আমাকে ব্যান্ডেজ করিয়ে দিয়ে বলি উনি নাকি আমাকে ভালোবাসে আর আমাকে নাকি বিয়ে করতে চাই। বিয়ে করার ইচ্ছে হয়েছে নাকি তোমার? ওকে বিয়ে করে নিয়েও আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। তখন তুমি আমার বোনকে বিয়ে করে নিও। আর হ্যাঁ শোনো, নিজেকে পরিবর্তন করো, ভালো হয়ে যাও, লুচ্ছামি করা বন্ধ করো। রিয়া, আমি সত্যি ভালো হয়ে গেছি। রিয়া, আমি আর কোনো মেয়েকে ডিস্টার্ব করি না। রিয়া, বিশ্বাস করো, আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। আমি তো ওই মেয়েকে... চুপ কর, মিথ্যা বলিস না। আমার চোখের সামনে ওই মেয়েটা কান্না করতে করতে বের হয়ে গেছে, আর সেখানে তুই আর তোর দলও ছিলি, আর সেটা আমাকে বিশ্বাস করতে বলস? তুই কিছু করস নাই? বুঝে গেছি, আপনি আমাকে বিশ্বাস করেন না, এতে আপনার কোনো দোষ নাই, কারণ আমি বিশ্বাস করার মতো কোনো কাজ কোনো দিন করি নাই। ওকে, আপনাকে বিশ্বাস করতে হবে না, শুধু আমার কথাগুলো শোনেন। আদিত্য রিয়াকে তখনকার সব কিছু খুলে বলে, কিন্তু রিয়া ওর কথা বিশ্বাস না করে আরও রেগে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আদিত্য কিছু না বলে ওর ঘরে কাজগুলো করতে লাগলো। বিছানা গুছিয়ে আর সব কিছু ঠিক জায়গায় রেখে আদিত্য চলে গেল। আদিত্য চলে যেতে তানজিলা বলল, রিয়া, আমার কেন জানি মনে হচ্ছে আদিত্য যা যা বললো সব সত্যি বলছে হয়তো। ওকে তো আমরা সত্যি ওই 1 মাসে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখি নাই। আর ওর চোখ দেখে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। তুই ওকে থাপ্পড়টা না মারলেও পারতিস। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই রুম থেকে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তানজিলা চলে গেল। আদিত্য আবার রুমে চলে গিয়ে ঘুমিয়ে গেল। এভাবে 6 দিন কেটে গেল।
আদিত্য একবারও রিয়ার সাথে কথা বলে নাই। রিয়া আদিত্যকে মার খেতে দেখে অপমানিত হতে দেখেও চুপচাপ দেখতে কোনো কিছু বলল না। আজকে আদিত্যর নানা বাড়ি থেকে সব মানুষ এসেছে। আগামীকাল রিয়ার বিয়ে আদিত্যর মামাতো ভাইয়ের সাথে। আদিত্য সবাইকে চিনল, কিন্তু আদিত্যকে কেউ চিনতে পারে না। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। রিয়া ওর দিকে না তাকিয়ে সবার সাথে হেসে কথা বলছে। ওরা আড্ডা দিচ্ছে, আদিত্য সবাইকে চা বানিয়ে দিচ্ছে। তানজিলা আদিত্যকে দেখে খুব খারাপ লাগতে লাগলো। রিয়া ওর হবু বরের হাত ধরে ছবি ওঠাতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে ওইখান থেকে চলে যায়। আদিত্যকে ডাক দিলেও আদিত্য কারো কথা কানে নেয় না। আদিত্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে ওর মামাতো ভাইয়ের কলার ধরে ঘুষি মারতে লাগলো। এইটা দেখে সবাই আদিত্যকে ধরে মারতে লাগলো। তখন আদিত্যের আম্মু এসে বলে, এইটা হচ্ছেটা কি রহিম? তোমার অত বড় সাহস! তুমি আমাদের সামনে আমার আদরের ভাগিনাকে মারো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওঠে, দাঁড়িয়ে বলল, চুপ কর, তুই কে রে? তোকে দেখে আমার ভয় পেতে হবে? তোর সামনে তোর ভাগ্নিকে মেরেছি, তুই কি করবি? আর ওই শালা শোন, একদম রিয়ার শরীরে হাত দিবি না। যদি ওই হাত দেস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। অত বড় সাহস! এই কে কোথায় আছোস? এই রহিমকে মেরে নদীতে ফেলে দিয়ে আয়। সবাই আদিত্যকে ধরে বাসার বাইরে নিয়ে গিয়ে অনেক মারতে লাগলো। আর আদিত্য রিয়াকে বলতে লাগলো, রিয়া, আমি আপনাকে ভালোবাসি। রিয়া, বিশ্বাস করেন, আমি ওই মেয়েটাকে বাঁচাতে গিয়েছিলাম। আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। রিয়া প্লিজ, আপনি এই বিয়ে করেন না। আপনি যদি এই বিয়ে করেন আমি নিজেকে শেষ করে দিব। রিয়া, আই রিয়েলি লাভ ইউ। রিয়া, আদিত্য তোকে সত্যি ভালোবাসে। রিয়া, আদিত্য যা বলছে সব সত্যি বলছে। আদিত্য ওই মেয়ের সাথে কিছু করে নাই। আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে এখনই এখান থেকে নিয়ে যাবে। আর যদি নিয়ে যেতে না পারো তাহলে আমি রাতুলকে বিয়ে করে নিব। আদিত্য রিয়ার কথা শুনে এক এক করে লাথি দিয়ে সবাইকে মেরে দিল। সবাই উঠে একসাথে মারতে যাবে, তখনই আদিত্যর আম্মু বলল, এইসবের মানে কি রিয়া? তুমি ওই ছেলেকে চেনো? হ্যাঁ। আর এদিকে আদিত্য এতদিন যত ফাইট শিখেছিল সবগুলো ইউজ করে এক এক করে মেরে রেখে দিল। তারপর রিয়ার কাছে গিয়ে বলল, চলেন আমার সাথে। আদিত্য রিয়াকে নিয়ে যেতে নিলে তখনই আদিত্যর আম্মু এসেছে, আদিত্যকে লাথি দিয়ে ফেলে দেয়। এত বড় সাহস! আমাদের সামনে আমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে চাস? তোকে তো আমি খুন করে ফেলবো। আদিত্যর আম্মুর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আরে ডাইনি রাক্ষসী মহিলা, তুই কি আমাকে খুন করবি? তুই তো আমাকে মেরেই ফেলেছিস সেই কবেই, আবার কি নতুন করে মারবি আমাকে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর আম্মুকে রাক্ষসী ডাইনি বলার কারণে রিয়ার ভাই, আদিত্যর মামাতো ভাই, ওর কয়েকটা ছেলে এসেছে মারতে। আর আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিত্য সৎ ভাইকে সরিয়ে দিল না, কারণ আদিত্য সৎ ভাই ওর ছোট। আদিত্যর মুখে ঘুষি মারতে আদিত্য বলল, আরে ছোট ভাই আমার, এভাবে কেউ ঘুষটি দেয় নাকি? আরে ছোট ভাই আমার, তোমার আম্মুকে নিয়ে বলেছি বলে তোমার এত গায়ে লাগছে? বাহ, অনেক ভালোবাসো ওই ডাইনিটাকে, তাই না? আদিত্যর কথা শুনে সবাইকে আদিত্যকে পাগল ভাবতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, আদিত্য, তুমি কি পাগল হয়ে গেছো? আরে পাগল কেন হব? তোমার আদরের ছোট আম্মু যে একটা রাক্ষসী ডাইনি মহিলা, তার প্রমাণ চাও? খবরদার, আমার ছোট আম্মুকে নিয়ে বাজে কথা বলবে না। আদিত্য, আমিও কিন্তু এটা সহ্য করব না। আদিত্য আমার ছোট মামুনি অনেক ভালো, একটু রাগ বেশি এইটাই। উনি আমাদের জন্য সব করতে পারে। তাই নাকি? আমি যদি এখন তোমাদের একটা কথা বলি তাহলে তোমরা দুইজনও ওই মহিলাকে ঘৃণা করবে। মানে? তুই আমাকে চেনস? থাক, আমি চাই না তোমরা ওনার আসল পরিচয় জানো। যাই হোক রিয়া, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তুমি বলেছিলে ওদের হারিয়ে দিলে আমার সাথে যাবে। এখন চলো, আমি এখনই আব্বু আম্মুকে কল দিয়ে বলে দিচ্ছি। আঙ্কেল আন্টি তো আসছে। আমি তো গতকাল আঙ্কেল আন্টিকে কল দিয়ে সব বলেছি। বাট আদিত্য, তুমি সব প্ল্যান নষ্ট করে দিলে। কোথায় ভেবেছিলাম আঙ্কেল আন্টি এসেছে, রিয়াকে বুঝিয়ে সবাইকে বুঝিয়ে তোমাদের সম্পর্কটা মিল করিয়ে দেব। উল্টা তুমি রাতুল ভাইয়ের সাথে মারামারি করলে। কি? আব্বু আম্মু আসছে মানে? এইটা কি বলছো? কি? আব্বু আম্মু আতি আসছে? তুই তো আমাকে কিছু বলস নাই। এসব কি হচ্ছে? রিয়া আদিত্যর কাছে গিয়ে ওকে ধরে রক্ত মুছে দিতে দিতে বলল, বদমাইশ, আমি একটু জেলাস ফিল করাতে চাচ্ছিলাম, আর সেখানে তুমি কিনা সোজা মারামারি দিলে। এই তুমি ভালো হয়েছো? হ্যাঁ,
আর আমি এই বিয়ে করতাম না। আমি রাতুল ভাইয়াকে আগেই বলে দিয়েছি, শুধু সবাইকে মানানোর জন্য রাতুল ভাইয়া এখানে এসেছে। রিয়া, ওই ছেলেকে ছেড়ে এইখানে চলে আসো। ছোট আম্মু, আমি রাতুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আম্মু আমার বিয়ে হয়ে গেছে আর এটা আমার স্বামী। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু আম্মু রেগে রিয়াকে থাপ্পড় মারলো। আদিত্য বলল, প্লিজ, আপনারা আমার শ্বশুর শাশুড়ি হন, আমি আপনাদের সাথে বিয়াদবি করতে চাচ্ছি না। প্লিজ আমার স্ত্রীর গায়ে হাত দিবেন না। আদিত্যর আম্মু রিয়ার হাত ধরে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে বলল, আমি এই বিয়ে মানি না। আমাদের ছাড়া বিয়ে কিভাবে করলে রিয়া? আম্মু, আমার হাতে কিছু করার ছিল না। আমরা বিপদে বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমি আদিত্যের উপরে রাগ করে এখানে চলে এসেছিলাম। এই আমার রাগ ভাঙাতে এখানে এসেছে। আমার জন্য ওই কাজের লোক পর্যন্ত হয়েছে। তোমাদের অপমান থাপ্পড় সব সহ্য করছে শুধুমাত্র আমার জন্য। ওই আমাকে অনেক ভালোবাসে। আম্মু প্লিজ, আমাদের ক্ষমা করে আমাদের গ্রহণ করে নাও। আমি এই ভালোবাসাও মানি না, আর এই বিয়েও মানি না। এই ছেলে একটা বেয়াদব, আর আমি জেনে শুনে তোমাকে ওর হাতে তুলে দিতে পারি না। না আম্মু, ওই হয়তো রাগের মাথায় এসব করে ফেলছে। আমি রাতুল ভাইয়ার হাত ধরেছিলাম, ওইটা ওর সহ্য হচ্ছিল না। সেই রাগে সবার সাথে খারাপ ব্যবহার করছে। তাছাড়া ওই অনেক ভালো আম্মু। ওকে দেখে তো মনে হয় ও একটা পাগল, মাথা খারাপ একটা ছেলে। আমাকে চেনে না, জানে না, আমাকে উল্টোপাল্টা কথা বলছে। আবার বলে আমার সম্পর্ক কিছু বলে নাকি। তোমরা আমাকে ঘৃণ্য করবে? আমি পাগল না, আমি যা বলছি সব সত্যি কথা। আমি যদি এখন বলি রিয়া, তানজিলা, আমি যার জন্য প্রতিটা নারীকে ঘৃণা করতাম সেই মানুষটা আর কেউ না, তোমাদের প্রিয় মানুষটাই, তখন কি বলবে? আদিত্যর কথা শুনে রিয়া তানজিলা কি বলে জোরে শব্দ করে উঠল। রিয়া তানজিলা বলল, কি যাতা বলছে এসব? উনি কিভাবে তোমার? রিয়া কিছু বলতে যাবে তখনই আদিত্যর আব্বু সৎমা আতিয়া ভেতরে ঢুকে আদিত্যর এই অবস্থা দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। কার এত বড় সাহস আমার সন্তানকে এভাবে মেরেছে? আদিত্যর আব্বুর কথা শুনে সবাই সামনের দিকে তাকাতে আদিত্যর আম্মু আর ওর নানা বাড়ির সবাই কয়েক পা করে পিছিয়ে যায়। আদিত্যর আম্মু তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে? আদিত্যর আব্বু আদিত্যর আম্মুর দিকে তাকিয়ে চমকে গেল। আদিত্যর আব্বু বলল, জি, আমি আমার ছেলে আর আমার ছেলের বউকে নিতে এসেছি। আপনি এখানে কি করেন? আদিত্যর সৎ বাবা ওর আব্বুকে দেখে চমকে গেল। আতিয়া চিৎকার করে বলল, ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? আমি তাকে একদম খুন করে ফেলবো। আতিয়া, তুমি শান্ত হও। তোমার ভাইয়া আগে মারামারি করছে, তারপর আমার ভাইরা ওকে মারছে। তাই বলে এভাবে মারতে হবে? আমার আব্বুটাকে কত মেরেছে, আর তুমি সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছো? আম্মু আসলে রিয়া, আমি তোমার থেকে এটা আশা করি নাই। আমার ছেলেটা অবুঝ, তাই বলে তুমিও হবে? এই ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়? তার মানে এটা কি আবির? আমি কোনো আবির না, আমি অদিত্য, আর আমি আমার এই আম্মুর সন্তান। বুঝতে পেরেছেন ডাইনি মহিলা? আদিত্যর আম্মু আর বুঝতে বাকি রইল না। আদিত্যর আম্মু দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই আগে কেন বলিস নাই? তুই আবির, আর তুই আমাকে চেনে কেন? আমাকে তোর পরিচয় দিস নাই? আদিত্য ধাক্কা দিয়ে বলল, কি বলবো? এই যে ডাইনি, আমি আবির, আপনার ছেলে, তাই না? চুপ ডাইনি, তোর কাছে আমার পরিচয় দিতে হবে না। আদিত্যর কথা শুনে অবাক হয়ে গেল। আদিত্যর সৎ বাবা সবাইকে ভেতরে নিয়ে যেতে বলল। আদিত্যকে ধরে ভেতরে নিয়ে গেল। আদিত্যর আম্মু বলে, বড় ভাই, বড় ভাবি, রিয়া, মামুনি, আদিত্যর সাথে বিয়ে হবে, আর এইটাই আমার শেষ কথা। ছোট আম্মু, তুমি এত জঘন্য একটা মহিলা। তোমাকে তো আমরা কত ভালো ভেবেছিলাম। আম্মু, তুমি জানো তোমার ছেলেকে আর তোমার স্বামীকে ছেড়ে আমার চাচুর সাথে পালিয়ে এসেছিলে, আর সেখানে আদিত্য সেই থেকে তোমার মতো প্রতিটি নারীকে ঘৃণা করত। তুমি জানো এই কতটা খারাপ হয়ে গেছিল শুধুমাত্র তোমার জন্য। তুমি এত জঘন্য কিভাবে হয়েছিলে? 8 বছরের সন্তান স্বামীকে রেখে পালিয়ে যেতে? টাকার লোভ, ছি। রিয়ার কথা শুনে আদিত্যর আম্মুর মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলে, চুপ করো। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ মহিলা, কিন্তু আমি ভালোবাসা কাঙাল ছিলাম। আমি তোমার চাচুকে ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতাম। সেইখানে আমার আব্বু আম্মু আমাকে জোর করে আদিত্যের আব্বুর সাথে বিয়ে দিয়ে দেয়। আমি আদিত্যের আব্বুর সাথে 9 বছর সংসার করেছি ঠিক, কিন্তু আমি কোনোদিন ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারি নাই। আমার মনে তোমার চাচু বাস করত,
আমি তোমার চাচ্চুকে অনেক ভালোবাসি। আমি তোমার চাচ্চু ভালোবাসা এতটাই কাঙাল ছিলাম, আমার কারো ভালোবাসা সহ্য হতো না। আদিত্যর 8 বছর পর যখন জানতে পারি তোমার চাচ্চু এখনো আমার অপেক্ষায় প্রহর গুণে সেখানে আমাকে এখনো সেই আগের মতো ভালোবাসে, সেখানে আমি তোমার চাচ্চুর ভালোবাসাটাই বেশি গুরুত্ব ছিল, তাই আমি পালিয়ে এসেছি। বাহ, কত ভালোবাসা! স্যালুট আপনাকে। বাট আপনি কেন আমাকে নিলেন? জানেন, পালিয়ে যাবেন তো আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছিলেন কেন? কেন আমাকে এত শাস্তি দিলেন কেন? ছি ছি, লজ্জা করে না আপনার? আমি তোকে কখনো নিতে চাই নাই, কিন্তু তোর আব্বু জোরাজোরি নিতে বাধ্য হয়েছিলাম। কিছু বলার নাই আপনাকে। যাই হোক, আর কেউ এইসব কথা তুলবেন না। আমার আর এইসব শুনতে ইচ্ছা করছে না। আম্মু, আব্বু, বুনু, চলো আমরা বাসায় যাই। আমাকে নিবে না নাকি? আপনার ইচ্ছা হলে আইসেন, আর না ইচ্ছা হলে আইসেন না। আচ্ছা, সব বুঝলাম। তুমি কি একবার আমাকে বলতে পারতে? আমি নিজে তোমাকে ওনার হাতে তুলে দিতাম, বাট এইভাবে আমাদের ছেড়ে এসে ঠিক করো নাই। যাই হোক, ভালো থেকো। আর আলহামদুলিল্লাহ, তুমি যাওয়াতে ভালো হয়েছে। আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক সুখে আসছি। আমার স্ত্রীকে দেখেছো? সেই আদিত্যকে এত পরিমাণে ভালোবাসে, যা কোনোদিন আমি দেখি নাই তোমাকে আদিত্যকে ভালোবাসতে। যাই হোক, ভালো থাকো। আর আমাদের বৌমাকে নিয়ে গেলাম। আদিত্য রাকিবের কাছে গিয়ে টাকা দিতে গেলে রাকিব বলে, আমাকে ক্ষমা করে দিন ছোট সাহেব, আমার টাকা লাগবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আরে রাখেন এই টাকাগুলা, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে দিচ্ছি। আপনি আমাকে অনেক উপকার করেছেন। আদিত্য রাকিবকে জোর করে টাকা দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে নিলে আদিত্যর সৎ আব্বু আদিত্যকে বলে, কেউ যেতে পারবে না। আমার ভাস্তি আর ছেলে আমার বাড়িতে থাকবে, আর তাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। আদিত্য আর ওর আব্বু থেকে সবাই ক্ষমা চায়। আদিত্যের আম্মু আদিত্যের পায়ে পর্যন্ত ধরতে গেলে আদিত্য তাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিন। কি করব, মনের ভিতরে কষ্টগুলো, রাগগুলো আমাকে এমন ব্যবহার করতে বাধ্য করেছে। আমাকে ক্ষমা করে দে। সবাই মিল হয়ে গেলে আদিত্য আর রিয়াকে বিয়ের ব্যবস্থা করতে থাকে। 7 দিনের আয়োজন করে ওদের বিয়ে দিয়ে দেয়। আল্লাহ হাফেজ।